আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সন্ধ্যায় মিস্টার নয়ন বাড়িতে এসে নির্ঝরকে গলা ছেড়ে ডাকলেন। নির্ঝর সবে অফিস থেকে ফিরেছে, শার্ট প্যান্ট বদলে রেস্ট করছিল, তখনই বাবার ডাকে নিচে নামে। মিস্টার নয়নের চোখে মুখে ক্রোধিত ভাব। নির্ঝর ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালে মিস্টার নয়ন বলেন, তুমি কানাডায় কাকে টাকা পাঠিয়েছো, তাও এত বড় একটা অ্যামাউন্ট? তুমি জানো না ব্যবসায় এমনিতেই মন্দা অবস্থা। যার টাকা তাকে। কাকে? কেন তুমি জানো না? আমি তো ভেবেছিলাম তুমি বুঝে গিয়েছো এতক্ষণে। নিচুম? হ্যাঁ, আর এই টাকা ওরই তো। চাঁদশুর বান্দরবানের কটেজ রিসোর্টের সব টাকা তো তোমার কাছেই আছে। 20 বছর হলে ওই কটেজ ও রিসোর্টের মালিক নিঝুম হবে, তাহলে ওর টাকাও নিতে পারবে না? তুমি কিন্তু। মিস্টার নয়নকে কথার মাঝে থামি নির্ঝর আবার বলে, প্লিজ বাবা, এসব নিয়ে তর্কে যেও না। সামনের মাসেই নিঝুমের 20 বছর হবে, তারপর ওর সাথে বুঝে নিও। এ বলে নির্ঝর চলে যায়। রয়ে যায় হতভম্ব নয়ন চৌধুরী। গাড়ি এসে একটা নাইট ক্লাবের সামনে থামলো। নিঝুম গাড়ির জানালা দিয়ে সেখানে দেখলো জায়গাটা। হঠাৎ আলফি তাকে এখানে কেন এনেছে সেটাই বুঝতে পারছে না। ভীষণ ভয় করছে তার। কোনো খারাপ উদ্দেশ্য আনেনি তো, কিন্তু আলফিকে সে একটু হলেও বিশ্বাস করে। গাড়ি পার্ক করে আলফি গাড়ি থেকে নামলো। তারপর নিঝুমের সাইডের দরজা খুলে নামতে বলল। গাড়ি থেকে নেমে দুজনে নাইট ক্লাবে প্রবেশ করে। নাইট ক্লাবের ভেতরটা কিছুটা অন্ধকার ও বিভিন্ন রঙের আলো জ্বলছে। নিঝুম শক্ত করে আলফির হাত চেপে ধরে বলে, জানতে পারবে। ওরা গিয়ে একটা সোফায় বসলো। তখন শাহরিয়া সেখানে এসে বলল, সব অ্যারেঞ্জমেন্ট ডান। ওকে, একটা লেমন সোডা ও একটা রেড ওয়াইন অর্ডার করো। তারপর শাহরিয়ার ওয়েটারকে ডেকে অর্ডার দিয়ে পাশের সোফায় বসলো। নিঝুম আশেপাশে চোখ বুলিয়ে দেখছে। মেয়েদের প্রায় সবার পরনে হাঁটুর উপরে কাঁধ খোলা ড্রেস, যদিও এটা ওদের সংস্কৃতিতে নর্মাল। কিছুক্ষণ পরেই লক্ষ্য করলো একটা রেড ঝিকিমিকি লং কাঁধ খোলা গাউন পরিহিত মেয়ে হাতে শ্যাম্পেনের গ্লাস নিয়ে হাসি মুখে তাদের সামনে এগিয়ে এসে দাঁড়িয়েছে। আলফি মেয়েটাকে দেখে উঠে দাঁড়ালো। হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালে মেয়েটা সেটা অগ্রাহ্য করে জড়িয়ে ধরলো। তারপর হাতে হাত ধরে নিয়ে যেতে চাইলে আলফি বাধা দেয়, বলে, সরি ক্যামেলিয়া, আই কান্ট গো উইথ ইউ। হোয়াট? আই হ্যাভ সামওয়ান উইথ মি। বলে আলফি নিঝুমকে দেখালো। সাথে সাথে নিঝুম অপ্রস্তুত হাসলো। ক্যামেলিয়া নিঝুমকে পা থেকে মাথা পর্যন্ত একবার তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্যান করে আলফিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁল। হু ইজ শি? আলফি হয়তোবা এই প্রশ্নটারই অপেক্ষায় ছিল। সে তৎক্ষণাৎ নিঝুমের হাত ধরে নিজের কাছে টেনে এনে একপাশে কাঁধ জড়িয়ে ধরে বলে, মিট মাই ওয়াইফ নিঝুম। হকচকে আলফির দিকে তাকালো নিঝুম। আলফি ওর দিকে চেয়ে মুচকি হেসে ক্যামেলিয়া হতবাক হওয়া মুখের দিকে ফিরে বলে, সরি, শি ইজ মিসেস জায়ান আহমেদ। মিসেস জায়ান আহমেদ। সম্বোধন শুনে নিঝুমের হতচকিত মুখশ্রীতে সন্দেহের আভাস ফুটে উঠল। সে কিছু বলবে তার আগে ক্যামেলিয়া অবিশ্বাসের সুরে প্রশ্ন সুরে, She is your wife, Chan? But how could that be possible? I never heard any news about your marriage. Because my face is still secret to everyone. And I am not a media person. আলফির জবাব শুনে ক্যামেলিয়া কৃত্রিম হেসে নিঝুম ও আলফিকে শুভকামনা জানালো। এদিকে নিঝুম সব শুনে ওর মনে হতে থাকে আলফি ওকে ধোঁকা দিয়েছে। নিজের পরিচয় লুকিয়ে এতদিন এসব করেছে। চোখের কোণে অশ্রুরা বীজ জমিয়েছে ক্ষণিকেই। টুপ করে অবদ্ধ অশ্রুধারা ওর গালে গড়িয়ে পড়ল। সে দ্রুততা আড়াল করতে আলফির হাত নিজের কাঁধ থেকে ছাড়িয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে ক্লাব থেকে। আলফি তা দেখে মুচকি হেসে ক্যামেলিয়াকে বলে, Actually, she is not used to this type of environment. তারপর নিজেও নিঝুমের পিছু পিছু যায়। ক্যামেলিয়া ধপ করে সোফায় বসে পড়ে। হাতে শ্যাম্পেনের গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে। তারপর একটা ওয়েটারকে ট্রে ভর্তি করে ড্রিঙ্কস নিয়ে যেতে দেখে থামায়। তারপর তাকে সবগুলো ড্রিঙ্কসের গ্লাস রাখতে বলে। ওয়েটার রাখতেই ক্যামেলিয়া এক নিঃশ্বাসে সবগুলো সাবার করতে থাকে।
পাশের সোফায় বসে শাহরিয়ার মুচকি হাসছে। ওয়েটারকে ইশারায় চলে যেতে বলে। নাইট ক্লাবটা বাইরে এসে নিজম রুখে বুকে হাত দিয়ে শ্বাস নিচ্ছে। চোখ দিয়ে অনবরত অশ্রুর দরিয়া বইছে। মনের ভেতর অন্যরকম যন্ত্রণা হচ্ছে তার। নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোকা মনে হচ্ছে। একটা মানুষের সাথে এতদিনে পরিচয়, এক বাড়িতে 1.5 মাস ধরে থাকলো। মানুষটা তাকে অবলীলায় নিজের বাবা মায়ের সাথে পরিচয় করালো। তারপর সে বুঝতে পারলো না নিজের এই বোকামির জন্য নিজের দুগালে নিজেরই চর মারতে ইচ্ছে করছে। অতঃপর বড় বড় শ্বাস নিয়ে চোখ মুছে ঘোলা দৃষ্টিতে একদিকে যেতে চাইলে হাতে টান অনুভব করে। তৎক্ষণাৎ রাগের পারদ আকাশ ছুঁই। ঘুরে সাথে সাথে হাত ধরা ব্যক্তিকে থাপ্পড় মারতে চাইলে ব্যক্তিটি হাত ধরে ফেলে। উল্টো টেনে নিজের বুকের সাথে মিশিয়ে কপাল থেকে গালবে থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে বলে, এত রাগ? রাগলে তোমাকে চেরি টমেটোর মতো লাগে চুম সুইট হার্ট। নিঝুম নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। লোকটার এই কথাতে তার রাগ আরও বেড়ে যাচ্ছে। অন্য সময় হলে হয়তো সে লজ্জে পেত, কিন্তু নিজের সাথে হওয়া ধোকার জন্য রাগ হচ্ছে। আলফি চট করে নিঝুমের বাম গালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। পাবলিক প্লেসে আশঙ্কিক কাণ্ডে নিঝুম হতবুদ্ধির মতো মূর্তিমন্ত হয়ে যায়। আলফি হালকা হেসে বলে, সেদিন তোমার ডান গালে চুমু খেয়েছিলাম, আজ বাম গালে, দু গালে ইকুয়াল ইকুয়াল। অতঃপর নিঝুমের হাত টেনে আবার নাইট ক্লাবের ভেতরে নিয়ে যাচ্ছে। নিঝুম যেতে চাইছে না বলে বাধা দিচ্ছে, কিন্তু আলফি সেসবে তোয়াক্কা করছে না। ক্যামেলিয়া এখন আর নিজের হুঁশে নেই, মাতাল অবস্থায় বিড়বিড় করছে। অতঃপর আলফি নিঝুমকে আসতে দেখে উঠে ছুটে যায় সেখানে। আলফির বুকে আসতে পড়তে চাইলে শাহরিয়া ধরে ফেলে। ক্যামেলিয়া কাঁদছে খুব, কাঁদতে কাঁদতে বলছে, You can't do this to me, Jan. I love you. You know I love you so much. And বলতে বলতে হাঁপাচ্ছে ক্যামেলিয়া। আলফি শাহরিয়াকে ইশারা করলে শাহরিয়ার ওকে ধরে বসায়। তারপর ক্যামেলিয়া বলতে থাকে। ক্যামেলিয়ার মুখ নিঃসৃত তৃপ্তি শব্দ ভিডিও সহ রেকর্ড হচ্ছে ক্যামেরায়। নিঝুম অবাক হতভম্বের মতো ক্যামেলিয়ার স্বীকারোক্তি শুনছে। ক্যামেলিয়া যে সেদিন জায়ানের ড্রিঙ্কসে কিছু মিশিয়েছিল, তারপর রুমে নিয়ে নিজেই জায়ানের শার্ট খুলে শুয়ে রাখে। তারপর সব কিছু এলোমেলো করে নিজেকেও বেড কভার পেঁচিয়ে পাশে শুয়ে পড়ে। সব স্বীকার করে ক্যামেলিয়া। নিঝুম প্রতিটা সত্য শুনে তাজ্জবের মতো নেশে বুধহর ক্যামেলিকে দেখছে, কিন্তু আজ সেটার চাক্ষুষ প্রমাণও পেয়ে গেল। ক্যামেলিয়া সব বলা শেষ করে আলফির গায়ে হামলে পড়ে, বলে, please, Jan, love me. Leave her, please. I love you, babe. You don't know how much I love you. Please give me one chance. ক্যামেলিয়া উন্মাদের মতো করছে, যদিও নেশাগ্রস্ত উন্মাদের মধ্যে পার্থক্য নেই। আলফি ওকে নিজে থেকে ছাড়িয়ে বেশ জোরে ধাক্কা দেয়। তারপর শাসিয়ে বলে, Don't mess with me again. I am warning you. Tomorrow you will find the consequence. বলে আলফি শাহরিয়ারকে ইশারায় ক্যামেলিকে সামলাতে বলে নিঝুমের হাত ধরে নাইট ক্লাব থেকে বেরিয়ে গেল। নিঝুম গাড়িতে ওঠার আগ পর্যন্ত একটাও কথা বলেনি। গাড়িতে উঠে আলফি যখন গাড়ি স্টার্ট দিল, তখন নিঝুম তার বান্ধবী ফ্ল্যাটের ঠিকানা বলল। অবাক হলো আলফি, বলল, সিরিয়াসলি? তুমি এখনো তোমার ফ্রেন্ডের ফ্ল্যাটে যেতে চাচ্ছ? বাট ওয়াই? এখন তো সব কিছু তোমার সামনে পরিষ্কার। নাও ইউ নো আই এম ইয়োর হাজব্যান্ড। নিঝুম ঘুরে তাকালো আলফির দিকে, শীতল চাহনি তার। অতঃপর বলল, আলফি নিঝুমের কথাগুলো প্রতি উত্তর কিছু বলল না, নিঝুমকে বলার সুযোগ দিল। নিঝুম আরো বলছে, বলতে বলতে খুব কাঁদছে নিঝুম। বারবার চোখ মুছল, অবাধ্য অশ্রুধারা বইছে তো বইছেই। কথাগুলো বলা শেষ করে নিঝুম লম্বা করে শ্বাস নিচ্ছে। কান্নার তোড়ে কথাগুলো বলতে বারবার জড়িয়ে যাচ্ছে। এখন সে হাঁপাচ্ছে। ওর অবস্থা দেখে আলফি পানির বোতল খুলে এগিয়ে দিল। নিঝুম ঝাড়া দিয়ে ফেলে দিল। আলফি শান্তভাবেই বোতলটা ওঠালো। গাড়িতেও পানি পড়েছে। তারপর নিঝুমকে জোর করে টেনে এনে মুখের সামনে পানির বোতল ধরে বলল,
যদি পানি না খাও তাহলে কিন্তু আমি এবার তোমার ঠোঁটে। ওই অবস্থাতেও হকচকাই নিঝুম। আলফি ওর দিকে মুখ এগোতে নিলেই দ্রুত পানির বোতলটা নিয়ে পানি পান করে। তা দেখে বাঁকা হাসে আলফি। নিঝুম বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে নিজেকে স্বাভাবিক করছে। আলফি গাড়ি স্টার্ট করে বলল, সরি, আমি তোমাকে তোমার ফ্রেন্ডের ফ্ল্যাটে যেতে পারমিশন দিব না। নিঝুম ফট করে চোখ খুলে ভুরু কুঁচকে তাকায়। চাওনি, কিন্তু আমার পারমিশন ছাড়া আমার ওয়াইফ অন্য কারো প্লেসে গিয়ে উঠবে সেটা আমি মানতে পারবো না। জায়ান জোর করলে সবই পারে। জোর করলে এতদিন তুমি আমার সাথেই আপার ফ্লোরে থাকতে, তাই আমাকে জোর করতে বাধ্য করো না। নিঝুম মনে মনে ভীত হলো, প্রকাশ করলো না। সে ও বাড়িতে যাবে না, ওই বাড়িতে ওই লোকের সাথে একা থাকা মানে আর ভাবতে চাইল না। লোকটা তাকে ধোঁকা দিয়েছে, তার বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়েছে। এত সহজে না সব ভুল, এত সহজ না সব ভুলে যাওয়া। মনের ভেতর বারবার এতদিন নিজের মনের সাথে করা যুদ্ধগুলো মনে পড়ছে। সহজ ছিল না নিজেকে বোঝানো। নিঝুম তাচ্ছিল্য করে বলল, নিঝুম কথাগুলো বলতে বলতে গাড়ির স্পিড বাড়ালো আলফি। তারপর রাস্তা বদল করে অন্য রাস্তায় গেল। গাড়ির স্পিডের কারণে নিঝুম খিচে বসে আছে। অন্ধকার হয় ও হাই স্পিড থাকায় বুঝতে পারছে না কোথায় যাচ্ছে। মিনিট 10 পর নিঝুমের ফ্রেন্ডের ফ্ল্যাটের বিল্ডিংয়ের সামনে গাড়ি থামালো আলফি। সম্মুখে নিজের রক্তাভ দৃষ্টি ফেলে বলল, ভেবেছিলাম বাড়িতে গিয়ে শান্তভাবে তোমার সব কোশ্চেনের আনসার দেব, বাট নো, ইউ আর সো ইম্পেশেন্ট। দেন গো, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, আই ওয়ন্ট স্টপ ইউ। নিঝুম কিয়ৎক্ষণ আলফির মুখের পাশের দিকে চেয়ে থাকলো। তারপর গাড়ি থেকে নামতেই দরজা খুলতেই আলফি ওর হাত টেনে ধরলো। অতঃপর বলল, আমার ভালোবাসাতে তুমি এক আসক্তি, যার জন্য আমি সব রকমের রিস্ক নিতে রাজি। নিজেকে আড়াল করে হলেও আমি তোমাকে চাই। তুমি আমার আলো ছায়াতে প্রণয় সুপ্ত। তারপর হাত ছেড়ে দিল। রুড স্বরে গাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। আটকে ওঠে নিঝুম। চোখে ফের অশ্রু কণারা ভিড় জমিয়েছে। তার কণ্ঠস্বর রুদ্ধ করলো। গাড়ি থেকে নেমে গাড়ির ডিকির থেকে নিজের লাগেজ নামিয়ে পা বাড়ালো সামনের দিকে। যেতে যেতে একবার পিছু করে অশ্রুসিক্ত নয়নে তাকালো আলফির দিকে। আলফির চেহারা ও দৃষ্টির কোনো পরিবর্তন নেই, পূর্বের নয়। রুড তার ভরপুর। নিঝুম ফের সামনে ফিরে গাড়ির স্টার্টের শব্দ শুনতে পায়। তৎক্ষণাৎ আবার পেছনে ঘুরে দেখে আলফি গাড়ি ব্যাকে দিয়ে গাড়ি ঘোরাচ্ছে। গাড়ি ঘুরিয়ে চলে যাওয়া পর্যন্ত নিঝুম সেদিকে চেয়ে থাকলো। আলফি গাড়ি তার চোখের দৃষ্টিসীমার আড়াল হতেই চোখ মুছতে মুছতে বিল্ডিংয়ের ভেতর প্রবেশ করলো। পিয়াদের ফ্ল্যাটে গিয়ে নিঝুম গুমট হয়ে বসে আছে। রাত 12টার মতো বাজছে প্রায়। আসতে কেন এত দেরি হলো সেটা নিয়েও পিয়া অনেক কিছু জিজ্ঞাসা করছে, কিন্তু সে কিছুই বলেনি। রাত গভীর হতে গভীরতর হচ্ছে, কিন্তু ঘুম নেই নিঝুমের চোখে। অন্ধকার রুমটিতে সেই থাই লাগানো বন্ধ জানালার ধারে পর্দা সরিয়ে বসে আছে। আকাশে ফুটফুটে চাঁদ মনের মাঝে একরাশ অশান্তি নিয়ে বসে আছে। যতই মনকে বোঝাচ্ছে ওই লোকের কথা চিন্তা করবে না, তত বেশি মনে পড়ছে। রাত প্রায় 2টোর দিকে পাকিস্তানি মেয়েটা নাম রেহাম ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে। সে নিঝুমকে জানালার ধারে মাথা ঠেকিয়ে বসে থাকতে দেখে উদ্যুতে জিজ্ঞাসা করে, তুমি ঘুমাওনি? এখনো জেগে আছো যে? নিঝুম হালকা হাসার চেষ্টা করে ভাঙা ভাঙা উর্দু ও হিন্দি মিলিয়ে জবাব দেয়। এমনিতেই ঘুম আসছে না। নিঝুমের জবাব শুনে রেহাম এসে নিঝুমের সামনে বসে। তারপর ওর হাত ধরে মোলায়েম স্বরে বলে, আমি জানি তুমি আলিফকে ভালোবাসো, কিন্তু তুমি তো জানো এটা ঠিক না। এই জন্যই তুমি মনকে শক্ত করে সেখান থেকে চলে এসেছো। মনকে বোঝাতে কষ্ট হলেও কিছু তো করার নেই। রেহামের কথা শুনে নিঝুম নীরব হাসে। তারপর বলে, যদি কখনো জানতে পারো তোমার হাজবেন্ড তোমাকে নিজের সম্পূর্ণ পরিচয় না জানিয়ে বিয়ে করেছে, তাহলে তুমি কি করবে? আমার কথা বলতে গেলে ডিপেন্ড করে সিচুয়েশনের উপর, আর সে নিজের কোন পরিচয় আড়াল করেছে সেটার উপর। যদি এমন হয় যে সে তোমাকে দেখিয়েছে সে খুব ভালো মানুষ, ভালো চরিত্রের মানুষ, কিন্তু বাস্তবে তা না, এর কিছুদিন পর জানতে পারলাম সে সম্পূর্ণ অপোজিট চরিত্রের, তাহলে অবশ্যই আমি তার থেকে নিজেকে সরিয়ে নেব, খোলা তালাকের নোটিশ পাঠাবো। কিন্তু তোমার ক্ষেত্রে তো এমন না,
তুমি তো বিয়ের আগে থেকেই জানো তোমার হাজবেন্ড মাফিয়া। তারপর বলে তার নামে রেপ এলিগেশনও আছে। আমি বলবো তোমার উচিত তোমার হাজবেন্ডের সাথে দেখা করা, কথা বলা, তারপর দুজনে মিলে ডিসিশন নাও। নিজম হতাশ নিঃশ্বাস ছাড়ল, তারপর বলল, জানো তার নামের ওই রেপ এলিগেশনটা মিথ্যা। রিয়েলি? কিভাবে জানলে? আলফি প্রমাণ দিয়েছে। ওয়াও, আলভি দেখছি তোমাকে তোমার হাজবেন্ডের সাথে মেলাতে খুব আগ্রহী। এমনিতে ছেলেটা খুব ভালো। তোমার যেহেতু পসিবিলিটি নেই, তাহলে আমি ভাবছি আলভিকে জানাবো সে আমারও ক্রাশ। রেহামের শেষের কথা শুনে নিঝুম চমকালো, বলল, আলফি তোমার ক্রাশ? হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে মেয়েদের হার্টথ্রোব যা বলে 5 জন আছে। আলভি, অ্যালেক্স, বিবি ডিপার্টমেন্টের 3য় ও 4র্থ বর্ষের 2 জন, আর একজন প্রথম বর্ষ, কিন্তু কোন ডিপার্টমেন্ট জানি না, সে তো আমার জুনিয়র। বিবি এর ডিপার্টমেন্টের 3য় বর্ষের জন আমার ব্যাচমেট, যে কিনা অ্যালেক্সের মতো স্বভাবের, আর 4র্থ বর্ষের জন তার গার্লফ্রেন্ডের প্রতি খুব লয়াল। আর বাকি রইল আলভি। কতটা রিজিড মেয়েদের প্রতি আমরা ভাবতাম তারও হয়তো গার্লফ্রেন্ড আছে। অবশ্য ছিল তুমি, কিন্তু তোমার তো বিয়ে হয়ে গেছে, এখন তো সে সিঙ্গেল। হুট করে নিঝুমের জেলাস ফিল হচ্ছে। রেহাম মেয়েটা অত্যাধিক সুন্দর, নিজেকে রেহামের সাথে তুলনা করলে রেহামকে সুন্দরী বলা চলে। প্রাকৃতিকভাবে ব্রাউনিশ সিল্কি চুল, চোখের মনিও ব্রাউন, ফর্সা কর্ণের সুন্দর মুখশ্রী মেয়েটার, সেখানে সে রেহামের থেকে 1 শেড কালো, 1 শেড ডার্ক। আলফি যদি তার আগে রেহামকে দেখত তাহলে হয়তো রেহামকেই পছন্দ করত, কিন্তু পরক্ষণে নিঝুমের মনে হয় ক্যামেলেও কম সুন্দর না। আলফি যে পরিবেশে বড় হয়েছে তার মধ্যে আলফি তাকে ভালোবেসেছে, এটা ভাবনায় আসতেই তার মন ভালো হয়ে যায়। মুচকি হাসে সে। নিঝুমকে মুচকি হাসতে দেখে রেহাম হেসে শুধায়, কি হলো, হঠাৎ খুশি খুশি লাগছে? কিছু না, তুমি ঘুমাও, আমারও ঘুম আসছে। আচ্ছা ঘুমাও তবে। তারপর রেহাম ওয়াশরুমে গেল, নিঝুমে শুয়ে পড়ল। এদিকে আলফি এই ঠান্ডার মধ্যে বেলকনিতে হুইস্কির বোতল নিয়ে বসে আছে। নিঝুম তার কথা না শুনে চলে গেল। এতে যেমন তার রাগ হচ্ছে, তেমনি সব কিছু অসহ্য লাগছে। ভেবেছিল নিজের ব্যাপারে মিথ্যা এলিগেশনটা প্রুভ করলেই সে নিঝুমকে বলেছ, কিন্তু নিঝুম বুঝল না। হুইস্কির বোতলে শেষ চুমুক দিয়ে বোতলটা গার্ডেনে ছুঁড়ে ফেল। পরের দিন মিডিয়াতে ক্যামিলিয়ার স্বীকৃতি ছড়িয়ে পড়ে। জানের সম্পর্কে 3 বছর আগে ক্যামিলিয়ার ওই এলিগেশনটা মিথ্যা প্রমাণ হয়। জান ক্যামিলিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করে। 2 দিন পর ক্লাসে সে নিঝুম অপেক্ষা করছে। আজ আলফির ক্লাস আছে, তাই আলফির সাথে কথা বলতেই অপেক্ষা করছে, কিন্তু আলফি আজ ইউনিভার্সিটিতেই আসেনি। এদিকে আলফির ক্লাসও শুরু হয়ে গেছে। সন্ধ্যা করিয়ে এখন রাত। নিঝুম হতাশ হয়ে চলে আসে। আলফি গতকালকে ওয়াশিংটনে এসেছে, এখানে একটা সেমিনার হবে। জানের বদলে মিস্টার জুনায়েদের সেটা অ্যাটেন্ড করার কথা থাকলো। জান নিজে আসে। নিজেকে এখন সে কাজ ও সেমিনারে এসবে বিজি রাখতে চাইছে। এই সেমিনার শেষ হলেই নিউ ইয়র্কে যাবে, সেখানে কাজ করবে, সেখানেও 2 দিন থাকবে। সেমিনারের মাঝে শাহরিয়ার আলফির কানে কানে বলে, স্যার, ম্যাম আপনার জন্য ইউনিভার্সিটিতে আজ অনেকক্ষণ ওয়েট করেছে। করুক, তাকে আমি যেতে বলিনি। আলফি কাট উত্তর শুনে শাহরিয়ার মিইয়ে যায়। আলফি তাকে নিঝুমের আপডেট বা খোঁজ রাখতে বলেনি, কিন্তু সে তো আলফিকে চেনে, তাই নিজে থেকে নিঝুমের খোঁজ রাখছে। আর 3 দিন পর আলফির ক্লাস, কিন্তু আজও আসেনি। নিঝুম এবার খুব চিন্তায় পড়ে যায়। তৎক্ষণাৎ আলফির নাম্বারে কল করে, কিন্তু নাম্বার বন্ধ বলছে। এতে যেন নিঝুমের চিন্তার পারদ তত্তর করে বাড়ছে। সেদিন চলে আসার পর থেকে আলফির কোনো খোঁজ নেই। আজ ওর সাথে পিয়া আছে। নিঝুম পিয়াকে বলে, আমার খুব চিন্তা হচ্ছে আলফিকে নিয়ে। কেন? ওকে নিয়ে তোর কেন চিন্তা হবে? সত্যি করে বলতো, সেদিন আলফি ও তোর মধ্যে কি হয়েছিল? তুই তো আলফির থেকে দূরে থাকবি বলেই চলে এসেছিলি, তাহলে এখন কেন আলফির জন্য চিন্তা করছিস? নিঝুম ইতস্তত করে সব সত্যিটা পিয়াকে বলে। সব শুনে পিয়া একদম বলে, সিরিয়াসলি? এত কিছু হয়ে গেল আর তুই আমাদেরকে কিছুই বলিসনি? আমার মনের অবস্থা তো বোঝো, আমি কতটা হার্ট করেছি। সে আমার স্বামী, এটা এখানে আসার পরপরই বলে দিতে পারতো, বা বিয়ের সময়ই বলে দিতে পারতো, কিন্তু না, সব লুকিয়ে গিয়ে আমাকে আমার মনের সাথে কঠিন যুদ্ধে ঠেলে দিয়েছে। আমি নিজেকে কত খারাপ মেয়ে, চরিত্রহীন মেয়ে ভেবেছি। স্বামী থাকতেও অন্য পুরুষের প্রতি ফিলিংস থাকা, আবার
সেই পুরুষের বাড়িতেই থাকা, কিন্তু সে তো এসব বুঝবে না। শুরু থেকে সে সবটাই জানতো, তারই তো সাজানো। এখন তার উচিত ছিল আমার রাগ ভাঙানো, কিন্তু তা না করে নিজেই লাপাত্তা। তুই তো আলফির বাড়ি চিনিস, তাহলে চল সেখানে যাই। আজকে ওকে ইচ্ছে মতো সাহায্য করব। না, সে কিছু মনে করলে? করলে করবে, করলে বলে দিবি। হ্যাঁ, ডিভোর্সের সাইন নিতে এসেছিস। ডিভোর্স? নো, আমি ডিভোর্স চাই না। এখন তো তোমার ভালোবাসার মানুষটাই তোমার প্রাণনাথ, এখন তো তুমি ডিভোর্স চাইবেই না। আমি জানি তো, জাস্ট বাহানা খুঁজলাম এটা। নিঝুম লজ্জা পায়। তারপর পিয়ার বুদ্ধিমতো আলফির বাড়িতে যায়। নিঝুম ও পিয়া আলফির বাড়ির গেটের কাছে ক্যাব থেকে নেমে দেখে বাড়ির ভেতর আলো জ্বলছে। নিঝুম ভুরুকুটি করে বলল, দেখলি ও বাড়িতেই আছে, ইচ্ছে করে ইউনিভার্সিটি যায়নি। আচ্ছা বুঝলাম, যাই তো ভেতরে, তারপর জিজ্ঞাসা করে নিবি। নিঝুম মুখ লটকে বাড়ি থেকে এগোয়। দরজায় লক করার পরও ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। প্রায় 2 মিনিটের বেশি সময় দাঁড়িয়ে ওরা। নিঝুম চিন্তিত হতে লাগলো। অস্থির কণ্ঠে বলছে, অসুস্থ নয় তো? হয়তো অসুস্থ বলেই ইউনিভার্সিটি যাচ্ছে না। হতেও পারে আবার নাও হতে পারে, রিল্যাক্স। এই লোক এতটা টিট। অসুস্থ হলে আমাকে কল করলে কি সমস্যা? নিঝুম চিন্তায় অহেতুক বকছে। পিয়া হতাশ হয়ে সেসব শুনছে। 5 মিনিট হলো ওরা দাঁড়িয়ে। এবার দরজা খুলল আলফি। ট্রাউজার পরিহিত, খালি গায়ে, সাদা তোয়ালে গলায় ঝোলানো। তোয়ালের এক কোণা দিয়ে মাথা মুছছে। দরজা খুলে সামনে দাঁড়ানো মেয়ে দুটোকে নিজের দিকে নিষ্পলক চেয়ে থাকতে দেখে দৃষ্টি তীক্ষ্ণ করলো। তুড়ি বাজিয়ে শুধালো। হোয়াট? নিঝুম নিজেকে ধাতস্থ করে আলফির বুকে ধাক্কা দিয়ে ঠেলে ভিতরে প্রবেশ করলো। পেছন পেছন পিয়াও। নিঝুম রেগে প্রশ্ন ছুঁল, দরজা খুলতে এতক্ষণ লাগে? কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি আমরা? আলফি নিজেও নিঝুমের মধ্যে দূরত্ব কমিয়ে পাল্টা প্রশ্ন ছুঁল। আমাকে এই হালে দেখেও কি তোমার মনে হচ্ছে না কেন এতক্ষণ লাগলো? কিঞ্চিত থতমত খেলো নিঝুম, তাও তেজি কণ্ঠে বলল, শাওয়ার নিচ্ছিলে বলে দেরিও যেহেতু করলেই, তাহলে প্রপার ড্রেস আপ করে আসতে। এভাবে অর্ধ। আলফি আরেকটু এগুলো। নিঝুম পেঁচাতে গিয়ে ফ্লোরের নিচে ধাপে পড়তে নেয়। তৎক্ষণাৎ আলফি ওর কোমর পেঁচিয়ে ধরে শুধায়, অর্ধ কি? সেন্টেন্স ফিনিশ করো। নিঝুম নিজেকে আলফির বাহু বন্ধন থেকে ছাড়িয়ে নিয়ে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, কিছু না। আলফি পাত্তা না দিয়ে পিছিয়ে গিয়ে চুল মুছতে মুছতে ডাইনিং টেবিলের কাছে যায়। তারপর গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, Suddenly, you guys here. What happened? নিঝুমের আগে পিয়া উত্তর দেয়। তুমি ইউনিভার্সিটি যাচ্ছ না, এজন্য নিঝুম টেনসড হয়ে গেছিল। তৎক্ষণাৎ নিঝুম পিছন ঘুরে পিয়াকে চোখ রাঙায়। পিয়া মুখ টিপে হাসে। আলফিও মুচকি হাসে। নিঝুম সামনে ফিরে চেহারায় শক্ত প্রতিচ্ছবি রেখে বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলো। আই ওয়ান্ট ডিভোর্স। চমকায় আলফি। গ্লাসটা বেশ শব্দ করে টেবিলে নামে, কিন্তু রাখে না। খুব শক্ত করে জল মুষ্টিতে গ্লাসটা ধরে আছে। সেদিকে নজর যেতেই নিঝুম মৃদু ঠোক গিলে। আলফি যে রেগে গেছে সেটা সে বুঝতে পারছে, কিন্তু হঠাৎই আলফি নিঝুমকে অবাক করে দিয়ে চমৎকার হাসি দিয়ে বলে, ফাইন, ডিভোর্স পেপার রেডি করো, তারপর নিয়ে এসো, সাইন করে দেবো। কথাটা শুনি নিঝুম হতবাক হয়ে যায়। কিয়ৎক্ষণ চেয়ে থাকে আলফির চোখের দিকে। পিয়াও অবাক। সে বুঝতে পারেনি তার বুদ্ধি এত বাজেভাবে ফুলফ খাবে। আলফি সিঁড়িতে উঠতে উঠতে বলে, তোমরা কতক্ষণ থাকবে? আই এম সো টায়ার্ড, ওয়ান্ট টু রেস্ট। কথাতে যেন তাচ্ছিলতা মেশানো ছিল। নিঝুম রাগে পেয়ার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। আলফি তা দেখে মৃদু হাসলো। পরক্ষণই জল শক্ত করে ফেলে। কল্লাকে শাহরিয়ারকে বলে, ইমিডিয়েটলি আবার একজন কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড চাই, যে কিনা নিঝুম যেখানে থাকে সেখানেই একজন, প্রিয়া মেয়েটা বাদে। তারপর গট গট করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। ক্যাবে বসে রাগে ফুঁসছে নিঝুম। পিয়া ওর দিকে পানি এগিয়ে দিলে বলে, এই লোক না আমাকে বিয়ে করতে, নিজের কাছে রাখতে এত মিথ্যা বলল। আবার বলল আমাকে নাকি সে কখনোই ছাড়বে না। তাহলে এখন ডিভোর্সের কথা মেনে নিল কিভাবে? তুই ওর হাসি দেখেছিস? 32টা দাঁত বের করে হিহি করে হাসছিল। আমার যে কি করতে মন চাচ্ছে। আবার বলে কি না ডিভোর্স পেপার রেডি করে এনে দিতাম, সে সাইন করে দেবে। কত বড় ফাজিল এই লোক। আমার প্ল্যান যেভাবে ফ্লপ হবে তা আমি চিন্তাও করিনি। ওই দাঁত বের করে হাসিটা,
যখন গ্লাস চেপে ধরে রেখেছিল আমি তো ভেবেছিলাম আজকে তুই শেষ, তোকে আজকে জ্যান্ত ওখানেই পুঁতে দেবে। কিন্তু ওমা, সেকেন্ডের ভেতরে এক্সপ্রেশন চেঞ্জ। ওই তো নিজের 32টা দাঁত বের করে হাসছিল। ইচ্ছা করছিল পুতো দিয়ে ভেঙে ঘুরিয়ে দিই একেবারে। তারপর নিঝুম পানির বোতল নিয়ে এক শ্বাসে পুরো বোতলে পানি পান করলো। পিয়া ভাবুক স্বরে বলল, তো এখন কি করবি? এই প্ল্যান তো ফ্লপ। ডিভোর্স পেপার রেডি করবি নাকি? মোটেও না, আমি কিছুই করব না। তার ডিভোর্স দেওয়ার শখ হলে নিজে দিই। কিন্তু তুই তো আগে ডিভোর্সের কথা ধরলি, তোকে যদি জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করলে? কিছু ভাবলো নিঝুম, তারপর বলল, আমি তো এখানে আসার আগেই ডিভোর্স পেপারে সাইন করে এসেছি। সেটা নিশ্চয়ই তার কাছে আছে। না থাকলে না থাক, আমি তো আমার কাজ কবেই শেষ করে এসেছি। জিজ্ঞাসা করলে বলবো আমি অনেক আগেই আপনাকে ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিয়েছি। তাও ঠিক, তুই তোর দিক থেকে ক্লিয়ার। কিন্তু আমি না কোনোভাবেই আলফির এই হঠাৎ পরিবর্তন হজম করতে পারছি না। মানে তোর কথা শুনে মনে হয়েছিল হি ইজ ড্যাম পজেসিভ অ্যাবাউট ইউ। তারপর অ্যালেক্সের কি অবস্থানাই করেছিল, হজম হচ্ছে না রে। পিয়ার কথাগুলো নিঝুমের ভালো লাগছে না। হুট করে মাথাটাও ধরছে। সে বিরক্তি নিয়ে বলে, হজম না হলে হজমের মেডিসিন খা, তাও আর মাথা খাস না। তারপর চোখ বন্ধ করে সিটে হেলান দিল। পিয়া ঠোঁট উল্টে চেয়ে রইল ওর দিকে। 3 দিন পর বিকেলে ক্লাস শেষে নিঝুম নিজের রাগের সাথে যুদ্ধ করে আলফিকে এক পলক দেখতে অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। হঠাৎ দেখলো আলফি কাছে কাছে দাঁড়িয়ে। এত জলদি আলফিকে ক্যাম্পাসে দেখে নিঝুম সন্ধিয়ান হলো। একটু এগিয়ে দেখলো আলফির সামনে একটা মেয়ের সাথে আলফি কথা বলছে। অবাক হয় নিঝুম। এমনিতেই কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে এতটাও অবাক হতো না যতটা রেহামের সাথে কথা বলতে দেখে অবাক হয়েছে। দুজনের কথা বলাই ভাবসাপে মনে হচ্ছে দুজনের মধ্যে খুব ফ্রেন্ডলি সম্পর্ক। অথচ আলফির সাথে ক্যাম্পাসের এখানকার কোনো মেয়ের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক নেই। 5 বছর আগে যখন গ্র্যাজুয়েশন করেছিল, তারপর এখন মাস্টার্স ভর্তি হওয়ার পর তো অফিস ও সপ্তাহে 2 দিন ক্লাসের জন্য ক্লাস টাইমে আসা। মেয়েদের তেমন পাত্তাও দেয় না। তাহলে রেহামের সাথে বন্ধুত্ব কবে হলো? এটাই খুব ভাবাচ্ছে নিঝুমকে। তখন নিঝুমের পাশে পিয়া এসে দাঁড়ালো। পিয়া এখনো আলফিকে দেখেনি। কিরে, এখানে এইভাবে দাঁড়িয়ে কি দেখছিস? নিঝুম ইশারায় আলফি ও রেহামকে দেখায়। পিয়া তা দেখে সন্ধিয়ান হয়ে বলে, রেহাম আলফির সাথে কি করছে? দেখছিস না কথা বলছে। নিঝুমের এখন রাগ লাগছে আলফির ওপর। পিয়া কিছু একটা চিন্তা করে বলে, গতকাল রেহাম আমাকে তোদের সাথে ঘুমাতে বলে ও আমার রুমে চলে গিয়েছিল। ওর নাকি ওর নিউ বয়ফ্রেন্ডের সাথে কথা বলার আছে। পিয়া কথাটা তেমন অর্থ না বুঝিয়ে বলল। নিঝুম হকচকিয়ে ওঠে। রেহামের বয়ফ্রেন্ড। রেহাম তাকে বলেছিল আলফিকে তার ভালো লাগে, আলফিকে নিজের মনের কথা বলবে। তাহলে কি আলফি ও রেহাম? মুখ ধরপড় করছে নিঝুমের। হুট করে মনে হচ্ছে ওই শীতল আবহাওয়াতেও তার গরম লাগছে। চোখের দৃষ্টি ক্রমাগত ঝাপসা হচ্ছে। অশ্রুরা ক্ষণিকেই ভিড় জমিয়েছে নেত্রকোণে। জমে ওঠা অশ্রুরা গড়িয়ে পড়ার আগেই নিঝুম ছুট লাগালো ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যেতে। নিঝুমের পিছু পিছু পিয়াও চলে যায়। আলফি ও রেহাম আর চোখে তা খেয়াল করে। রেহাম বলে, She was crying, Alfie. I think you should talk to her. I wanted to, but she's not ready to talk. That's why. আলফি দূরে নিঝুমের চলে যাওয়ার পথের দিকে উদাস হয়ে চেয়ে রইল। নিঝুম কাঁদছিল। এই কান্নাটা সে সহ্য করতে পারে না, অথচ আজ সে নিজেই কাঁদাচ্ছে। রেহাম বলল, She loves you so much. That's why she didn't expect this from you. I know. I wanted to explain everything, but. Leave it. Bye. Sharia will provide you further instruction. তারপর আলফি রেহামকে বিদায় বলে ক্লাসের জন্য চলে যায়। নিঝুম ফ্ল্যাটে এসে কাঁদতে কাঁদতে ব্যাগ গোছাচ্ছে। পিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বিরক্ত হয়ে ওর হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে বলল, ব্যাংক গোছাচ্ছিস কেন? আরও 3 দিন আছিস এখানে। আমি রেহমের এসব দেখতে পারবো না। ও আমার সামনে আমার হাজব্যান্ডের সাথে প্রেম করবে। সি আই ক্যান্ট টলারেট দিস। রেহাম তো জানে না। তাছাড়া আলফির উপর ক্যাম্পাসের অনেকেরই ক্রাশ আছে। তোর উচিত ছিল আমাদেরকে সবটা সেদিনই বলা। রেহাম আসলে আমি বলবো যে আলফি তোর হাজবেন্ড। না, আমি এখান থেকে চলে যাব। আলফি নিজে রেহমাকে প্রায়োরিটি দিচ্ছে, মানে সেও ইন্টারেস্টেড। রেহাম আসে
রেহাম তখন আসে, কথার পিঠে প্রশ্ন ছুড়ে। কে ইন্টারেস্ট, আলফি? নিঝুম দরজার দিকে তাকায়। রেহামকে দেখে পিয়ার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে ফেরত নেয়, তবে সেটা নিয়ে উঠে দাঁড়িয়ে রেহাম ফের জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? ব্যাগ গুছাচ্ছিলে কেন? আগে থেকে গুছিয়ে রাখছি, পরশু চলে যাব তো। ও আচ্ছা, শোনো না, তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে। রেহামকে খুব খুশি দেখাচ্ছে। পিয়া রেহামকে কিছু বলতে চাইলে নিঝুম বাধা দেয়। তারপর রেহামের থেকে ভালো খবরটা জানতে চায়। রেহাম বলে, আমার একটা ভালো জব হয়েছে, বলতে পারো আমি ইন্টারভিউ না দিয়ে এই জবটা পেয়ে গেছি, স্যালারিও খুব ভালো। নিঝুম ও পিয়া রেহামকে অভিনন্দন জানায়। রেহাম আরও বলে, আলভির কোম্পানি থেকে জব অফারটা পেয়েছি। আলভির পিএ শাওরিয়ার আমাকে নিজে নক দিয়ে অ্যাপ্রোচ করেছে। আই ক্যান্ট বিলিভ আলভি এত বড় বিজনেসম্যান। আজকে তাই আলভিকে থ্যাঙ্কস জানালাম। অফিসে তো সে আমার বস হবে, ইউনিভার্সিটিতে সিনিয়র, তাই সিনিয়র হিসেবে থ্যাঙ্কস জানালাম। নিঝুম হতবুদ্ধির মতো চেয়ে আছে। আলভির কোম্পানি থেকে রেহাম জব অফার পেয়েছে, আর জবটা ওকে অফার করা হয়েছে। নিঝুম এসব নিয়ে ভাবনায় পড়ে গেল। পিয়ার সাথে সাথে প্রশ্ন ছুড়ে, ইন্টারভিউ ছাড়া জব? এটা কিভাবে পসিবল? মনে হয় আমার মতো আলভিও আমার উপর ক্রাশ আছে। কথাটা শুনে নিঝুম চকিতে তাকায়, অতঃপর রুম থেকে বেরিয়ে যায়। আজ গভীর রাতে তুষারপাত হচ্ছে, হুট করেই শুরু। আলফি বেলকনির কাজ নামিয়ে হিটার অন করে ওয়াইনের বোতল নিয়ে বসে আছে। পাশে একটা হুইস্কির খালি বোতল। তার খুব ইচ্ছে ছিল প্রথম তুষারপাত সে নিঝুমের সাথে উপভোগ করবে, দুজনের মাঝে দূরত্ব থাকবে না। তাই তো সব কিছু খুব সাবধানে সামনে এনেছে, কিন্তু এই অভিমানের পাহাড় চেয়ে বেড়ে চলেছে। হুট করে আলফির ইচ্ছে হলো নিঝুমকে কল করবে, করলো তাই। নিঝুম না ঘুমিয়ে জেগে আছে। পিয়া ও নেপালের মেয়েটা ঘুমাচ্ছে। রেহাম আজও পিয়াকে এখানে পাঠিয়ে নিজে পিয়ার রুমে ঘুমাতে গেছে। নিঝুম জানালার কাছ দিয়ে বাইরে তুষার ঝড় দেখছে। নিমিষেই সবকিছু শুভ্রতায় ছেয়ে গেছে। টেম্পারেচার মাইনাসের অনেক নিচে নেমে গেছে। হঠাৎ ফোন বাজতেই তুলে দেখে আলফির কল। অবাক হলো, ফোনটা রিসিভ করে সেটা বুঝতে না দিয়ে হ্যালো বলল। অপর পাশ থেকে আলফি বলল, You know, I was waiting for this day. I dreamed that the first snowfall and we will be together with love. But তোমার অভিমানই শেষ হয় না। কথাগুলো বলেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আলফি। নিঝুম শুনে গেল। অজান্তে তার চোখের কোণে অশ্রুর কোনারা ভিড় জমিয়েছে। আলফি ফের কিছুটা জড়ানো গলায় বলল, তুমি তো সেদিন আমার থেকে ডিভোর্স চেয়েছিলে। খুব সরি, একদম ডে ওয়ান থেকেই তুমি ডিভোর্স চাইছো। আমার মতো ক্যারেক্টারলেস মাফিয়ার সাথে থাকতে চাও না। সো ওয়্যার ইজ দ্য ডিভোর্স পেপার? কানাডা এবার নিঝুমের গলা ধরে আসছে। সে কোনো মতে নিজেকে স্বাভাবিক করে বলল, আর ইউ ড্রাঙ্ক? নো, অ্যাবসোলুটলি নট। মেবি, না হলে তো তোমাকে কল করতাম না। এই ওয়াইনটা কোনো কাজের না। আমার এত না চাওয়া সত্ত্বেও তোমাকে কল করতে বাধ্য করলো। আজ মেবি ডোজ বেশি হয়ে গেছে। এমনিতে আমি ড্রিঙ্ক করি না, তুমি তো ছিলে। দেখেছো আমাকে ড্রিঙ্ক করতে? বলো, দেখেছো? না। নিঝুমের সংক্ষিপ্ত ভারাক্লান্ত উত্তরে আলফি হেসে বলল, কিভাবে দেখবে? আমি আমার স্লিপিং বিউটিকে দেখে নেশা করতাম। আবছা আলো ছায়াতে ঘুমন্ত নিঝুম, বড্ড মায়াবী। তুমি জানো, আমি বাংলা জানলেও খুব একটা বলতাম না। বাবা মা থাকেন নিউ ইয়র্কে, আমি এখানে একা। তোমার সাথে পরিচয়ের পর থেকে আমি নিজের বাংলা ল্যাঙ্গুয়েজের ওপর আরও ফোকাস করেছি। প্রথমবার বাংলাদেশেও আমি সেবারই গিয়েছিলাম। দিস ইজ বিকজ অফ ইউ, মাই ফার্স্ট লাভ আফটার মাই প্যারেন্টস। বাট ইউ নেভার ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড মি। নিঝুম নীরবে হাসছে। আলফি নিজের হুঁশে নেই, তাই তো সরল মনে সব বলে যাচ্ছে। আলফি আরও বলে, তোমার আঙ্কেলের কোম্পানির সাথে ডিলটা কোইন্সিডেন্স ছিল। আমি রিফিউজ করে দিতাম, কিন্তু তোমার থেকে তোমার আঙ্কেলের নাম ও পরিচয় জানা, তাই আমি এক্সাইটেডই ডিলটা অ্যাকসেপ্ট করে নিই। আই ওয়ান্টেড টু গিভ ইউ আ সারপ্রাইজ, বাট ওয়েন আই রিচড দেয়ার I found out that your uncle wanted to fix your marriage with a rich man. And you know, একজন ইন্টারেস্টেড ছিল। তোমার চাচার বিজনেস পার্টনার।
যার মাধ্যমে উনি ডিলটা পেয়েছিলেন। আমি তাই ওই লোককে এই ডিল থেকে বের করে দিয়ে তোমার চাচাকে অফার দিই। উনি অ্যাকসেপ্ট করে নেন। তারপর জানতে পারলাম তুমি বিয়েতে রাজি না, বিকজ অফ দোজ ফলস রিউমার অ্যাবাউট মি, অ্যান্ড অলসো ইউ থিঙ্ক আই অ্যাম এ মাফিয়া, দ্যাটস ওয়াই। তখন যদি তুমি জানতে আমি জায়ান, তুমি আমার থেকেও দূরে সরে যেতে। নিজেমের কাছে এবার সব পরিষ্কার। এত বড় তার বড় আপু তাকে ধনী কারোর সাথে বিয়ে দিয়ে তার নিজের বিজনেসের ফায়দা করতে চেয়েছিলেন। আসলে বিজনেস ওয়ার্ল্ডে এটা কমন বলতে গেলে। এটা তো সত্যি। সে আলফি যদি তখন নিজের সম্পূর্ণ পরিচয় প্রকাশ করত, তবে সে আলফির থেকেও দূরে সরে যেত। সে সবসময় একটা নির্ঝঞ্ঝাট জীবন চেয়ে এসেছে, কিন্তু চাইলে কি হয়? নিজম হতাশ নিঃশ্বাস ছাড়ে। আজ সে তার মনকে প্রাধান্য দিবে। আলফি, আই লাভ ইউ। নিজিমের মুখ থেকে ভালোবাসি শুনে আলফি নেশা ও ঘুমের ঘরে মুচকি হাসল। অতঃপর প্রতি উত্তরে মৃদু কণ্ঠে আই লাভ ইউ টু সুইটহার্ট বলে ঘুমিয়ে গেল। নিঝুম কয়েকবার হ্যালো বলল, সাড়া পেল না। আলফির নিঃশ্বাসের শব্দ আসছে শুধু। নিঝুম বুঝল আলফি ঘুমিয়ে গেছে, তাও সে ফোন কানে ধরেই বসে রইল। ঘুমন্ত আলফির নিঃশ্বাসের ধ্বনিও তার ভালো লাগছে। সকালে সময়ের মতোই আলফির ঘুম ভাঙে। ঘড়িতে সময় দেখে সকাল 8:30। ফোনটা উঠিয়ে দেখে নিজমের সাথে কলে সে। তৎক্ষণাৎ ভুরু কুচকে ফোন কানে নেয়। অপর পাশ থেকে কিছু মেয়েদের আওয়াজ আসছে। একজন তো নিজমকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকছে। আলফি ফোন কানে নিয়ে বসে রইল খানিক। নিজমের ঘুম ভেঙেছে। পিয়া বলছে, ঘুম ভাঙলে তবে? আমরা তো আজকে ঘুরতে যাব বলেছিলাম। নিজম ঘুমো ঘুমো চোখে মাথা তুলায়। তারপর রাতের কথা মনে পড়তেই ফোন চেক করে। এখনো আলফির সাথে কলে। আলফি উঠেছে কিনা চেক করতে হ্যালো বলে, কিন্তু অপর পাশ থেকে সারা আসে না। পিয়া কপাল কুচকে শুধায়, মাথা কি গেছে? কাউকে কল না করেই হ্যালো বলছিস? আলফি কলে আছে। হ্যাঁ, কখন? আমি তো তোর ফোন বাজতে শুনলাম না। কাল খুব রাতে কল করেছিল, ড্রাঙ্ক ছিল তখন। কথা বলার মাঝেই ঘুমিয়ে গেছে। এখনো হয়তো ঘুম থেকে ওঠেনি। বাহ, গভীর রাতে প্রেমালাপ, তাও এত সুন্দর ওয়েদারে। বিয়ের পর কাপলরা এই ওয়েদারে রোম্যান্স করে, আর তোরা প্রেমালাপ করছিস? 1 ডিগ্রি পিছিয়ে তোরা। বেশি বকিস না, রেডি হব আমি। অতপর বিছানা ছেড়ে উঠতে উঠতে কল কাটে। অপরদিকে আলফি নীরবে সব শুনছিল, মুচকি হাসছিল সাথে। কিন্তু পরক্ষণেই মনে প্রশ্ন জাগে, কি বলেছে নিঝুমকে? অতপর ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে কল রেকর্ড শুনে নিবে। ডোসম লেকে ঘুরতে গিয়েছে পিয়া, নিঝুম ও রেহামরা। এটি একটি কৃত্রিম লেক। শীতকালে এর পানি জমে বরফে পরিণত হয়, কিন্তু এখনও লেকের পানি পুরোপুরি জমেনি। কিছুদিন পর জমে বরফ এলে এখানে স্কেটিং করে দর্শনার্থীরা। মৃদু রোদ উঠেছে। গাছের ফাঁক দিয়ে রোদেরা লুকোচুরি খেলছে, কিন্তু এই রোদে মাইনাস তাপমাত্রার কারণে শীতের জন্য পর্যাপ্ত নয়। রেম ও পিয়ারা একে অপরকে বরফ ছুঁড়ে ছুঁড়ে মজা করছে। নিজম হাঁটু গেড়ে বসে মোটা গ্লাভস পরা হাতে বরফ নিয়ে কিছু বানানোর চেষ্টায়। ছোট ছোট কয়েকটা ইগলো পুতুল বানিয়েছে। সেগুলোতে শুকনো ভাঙা ডাল দিয়ে হাত ও নাক বসিয়ে এখন ফোনের ছবি তুলছে। ছবি তোলার মাঝে একজোড়া পা ক্যামেরায় ধরা দিল। নিঝুম এই পায়ের মালিককে দেখতেই বসা থেকে মাথা উঁচু করতে দেখে আলফি দাঁড়ানো। তৎক্ষণাৎ চমকে উঠে দাঁড়ায় নিঝুম। আপনি এখানে? কেন, তোমার প্রবলেম হচ্ছে? না, আমার কেন প্রবলেম হবে? আপনি আপনার গার্লফ্রেন্ডকে দেখতে এসেছেন বুঝি? আলফি প্রথমে নিজমের প্রশ্নের তারতম্য না বুঝে মাথা নাড়ায়। তার কাছে তো গার্লফ্রেন্ড বউ সবই নিঝুম। পরক্ষণেই সন্দেহ হতেই ভুর কুচকে শুধায়, গার্লফ্রেন্ড? রেহাম। রেহাম আমার গার্লফ্রেন্ড? তোমাকে কে বললো? সব বলতে হয় না, আপনি ওর প্রতি ইন্টারেস্টেড বলেই ওকে জব দিয়েছেন। আলফি অবাক হচ্ছে। নিজমের মুখ থেকে এসব সে মেনে নিত যদি কাল রাতে কল রেকর্ড না শুনতো, কিন্তু কাল তো নেশার ঘরে সবই সে ক্লিয়ার করে দিয়েছে। আলফি রাগ হচ্ছে। নিজমের বাহুতে শক্ত হাতে ধরে নিচের দিকে টেনে এনে বলে, You know what? You are so complicated. Actually, girls' minds are very complicated. মোটেও না, আপনি বলুন, আপনি কেন রেহমাকে জব অফার করেছেন? ও তো অ্যাপ্লাইও করেনি। আমার কাছে মনে হয়েছে she is capable. That's why. ও তাই?
একজন আপনার অফিসে অ্যাপ্লাই করলই না, ইন্টারভিউ দিলই না, কিন্তু আপনি জেনে গেলেন সে ক্যাপেবল। আপনাকে কি ওর স্বপ্নে এসে নিজের ক্যাপাবিলিটি দেখিয়েছিল? আলফি খানিক বিরক্তি নিয়ে এগুলো নিঝুমের দিকে, তারপর বলল, লিসেন, তোমার যদি মনে হয় যে আমি ওর প্রতি ইন্টারেস্টেড তাহলে তুমি ভুল। রেহাম অ্যাপ্লাই করেছিল, তবে সেটা এখন না, অনেক আগে। তখন আমরা ওকে রিজেক্ট করে দিয়েছিলাম। তাহলে এখন কেন জব দিলেন? তোমার জন্য। হ্যাপি নাও? তুমি যদি কাল বিকেলে ওভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে না যেতে, তবে রেহামকে আমি তোমার সামনে আমার গার্লফ্রেন্ড বানাতাম। তুমি তো আমার থেকে ডিভোর্স চাও, তাহলে তোমার তো কান্নার কোনো রিজনই ছিল না। আমি প্রথম থেকে তোমাকে রাখতে চেয়েছি, তুমি থাকতে চাওনি। ভেবেছিলাম তুমি আমার পরিচয় শুনে খুশি হবে, বাট নো, সরাসরি ডিভোর্স চেয়ে বসলে। নিঝুম নত মস্তকে দাঁড়ালো। আলফি আরও বলে, I know I was wrong and I confess this, but you should listen to the reason first. নিঝুম ধিমি স্বরে সরি বলল। আলফি আরেকটু এগিয়ে দুগালে হাত দিয়ে আগলে নিয়ে বলে, Don't be sorry, I love you. আমি তোমাকে হারাতে চাইনি বলেই সত্য লুকিয়ে গেছে। I'm sorry. নিঝুম দুজনের চোখে নির্নিমেষ চেয়ে আছে, অতপর একে অপরকে বাহুবন্ধনে আবদ্ধ করে নেয়। দূর থেকে পিয়া রেহাম শাহরিয়ার প্রশান্তি চিত্রে তা দেখছে। পিয়া বলে, যাক, সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে। আমি তবে ওই ফ্ল্যাটে না করে দিই, কোন ফ্ল্যাট? যেখানে কালকে ডিসেম্বরের 1 তারিখ নিঝুমের ওঠার কথা ছিল। অ্যাডভান্স হাফ পেমেন্টও করে দিয়েছে। এখন তো আর নিঝুম সেখানে যাবে না। হ্যাঁ হ্যাঁ, ম্যাম তো এখন স্যারের বাড়িতেই যাবে। রেহাম কিছু একটা ভেবে হেসে শাহরিককে জিজ্ঞাসা করে, বাই দ্য ওয়ে, আমার জব থাকবে তো? আমাকে হায়ার করানোর উদ্দেশ্য ছিল নিঝুমকে জেলাস করানো, কিন্তু আমার মন মানেনি। ও জেলাস হয়েছিল, কাঁদছিল খুব, কালকেই চলে যেতে চেয়েছিল। স্যারও ম্যামকে কাঁদতে দেখে 360 ডিগ্রি প্ল্যান ঘুরিয়ে ফেলেছে। অবশ্য তার আরও একটা কারণও আছে, অ্যালেক্সের জ্ঞান ফিরেছে। অ্যালেক্সের ফ্রেন্ডস ওকে সপ্তাহখানেক আগে অটো থেকে নিয়ে গিয়েছিল, সেখানেই কালকে ওর জ্ঞান ফিরেছে। অ্যালেক্সকে নিয়ে এত ভয়ের কিছুই নেই। এত মার খাওয়ার পর আবার আসবে না? আসবে। অ্যালেক্স এখন একা না, ক্যামেলিও আছে। অ্যালেক্সের বাবার কোম্পানির সাথে ক্যামেলিয়া 1 বছর আগে একসাথে কাজ করেছিল। রিসেন্টলি ক্যামেলিয়ার পার্টনার, যার সাথে মিলে ছাড়ের ক্ষতি করতে চেয়েছিল, সে অ্যালেক্সকে হসপিটালে দেখতে গিয়েছে। এত কমপ্লিকেশন কেন? একটা না মিটতে আরেকটা। প্লিজ, এগুলো যেন ম্যাম না জানে। জানবে না। পিয়া ও রেহাম শাহরিয়ারকে আশ্বস্ত করল। রোজ পার্কে ঘোরাঘুরি শেষে ওরা সবাই একসাথে ডিনার করে ফিরল। আলফি নিঝুমকে পিয়াদের ফ্ল্যাট থেকে লাগেজ একেবারে নিয়ে এসেছে। গাড়ি থেকে নেমে নিঝুমের মনের মধ্যে অন্যরকম লাজুকতা ভর করল। দাঁড়িয়ে রইল বাইরে। আলফি বাড়ির দরজার কাছে গিয়ে পেছন ফিরে নিঝুমকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে বলে, What happened? Why are you standing? নিঝুম থতমত খেয়ে কিছু বলতে চাইল, কিন্তু বলার মতো কিছু না পেয়ে কৃত্রিম হাসলো। আলফি লাগেজটা দরজার কাছে রেখে এসে নিঝুমের হাত ধরে ভেতরে নিয়ে যাচ্ছে। বাড়ির ভেতর গিয়ে নিঝুম নিজের লাগেজ নিচতলায় ওর রুমটাই যাচ্ছে। আলফি পানি খেতে খেতে তা দেখে প্রশ্ন ছুড়ে, তুমি ওই রুমে যাচ্ছ কেন? আমি তো ওই রুমেই থাকি, তাই যাচ্ছি। আলফি পানির গ্লাসটা টেবিলে রেখে নিঝুমের দিকে এগিয়ে আসে। তারপর দুষ্টু হেসে নিঝুমের কপাল থেকে গাল পর্যন্ত আঙ্গুলের স্পর্শ এঁকে বলে, শিউরে উঠল নিঝুম। শুকনো ঢোক গিলল ও, মুখের কথা তোতলে যাচ্ছে। বলে, আই থিঙ্ক উই শুড টেক সাম টাইম। বিয়ের পর থেকে তো তুমি যেহেতু টাইম চাচ্ছ, ওকে। তারপর আলফি সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। নিঝুম বলে, আমাদের রিসেপশন পর্যন্ত টাইম চাই। আমি চাই পুরো দুনিয়া জানুক আমি তোমার ওয়াইফ, কোনো লুকোচুরি না। I also want to announce our marriage in front of everyone, and it will be soon. বলে আলফি মৃদু হেসে উপরে চলে গেল। রুমে গিয়ে শাহরিয়ারকে কল করলো। আপডেট বলো। স্যার, অ্যালেক্স অনেকটাই রিকভার করেছে। এইসব মিস্টার প্যাটিশনের জন্যই সম্ভব হয়েছে। আই থিঙ্ক উনি অ্যালেক্সের মাধ্যমে আপনার উপর। তুমি নজর রাখো। তারপর ফোন কেটে আলফি খানিক চিন্তায় পড়ল। আজকে সকালেই জানতে পেরেছে অ্যালেক্স কোমা থেকে ফিরেছে।
কিন্তু প্যাটিনসন অ্যালেক্সকে আসলে কী কারণে সাহায্য করছে সেটাই ঠিকভাবে বুঝতে পারছে না। প্যাটিসন চাইলে তার সাথে সামনাসামনি ফাইট করতে পারে, কিন্তু সে ক্যামেলিয়াকে ব্যবহার করে এখানে অ্যালেক্সকে এই পার্টিশনের অধ্যায় তার লাইফ থেকে যত দ্রুত সম্ভব সরাতে হবে। ক্যামেলিয়ার সাথে পার্টিশনও এক্সপোজ হয়েছে। ওদের দুজনের নামই পুলিশ কমপ্লেন করে রেখেছে আলফি। চিন্তাভাবনা বাদই আলফি ফ্রেশ হতে গেল। নিজম হাত মুখ ধুয়ে বের হতে দেখলো ফোন ভাইব্রেট হচ্ছে। ফোন উঠিয়ে দেখে পিয়া দুবার কল করেছে। নিজম কল ব্যাক করে হ্যালো বলতেই অপর পাশ থেকে পিয়া বলে ওঠে, এত সময় লাগে ফোন ওঠাতে? দুইবার কল করলাম। কি করছিলি এতক্ষণ? আলফির সাথে রোম্যান্স করছিলি বুঝি? বলে হি হি করে হাসলো পিয়া। নিজম লাজুকভাবে কপট রাগ দেখিয়ে বলে, বেশি বুঝিস তুই। আমি ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছিলাম। ও, আমি আরও ভাবলাম হাজব্যান্ডের সাথে রোম্যান্স করছিস হয়তো। আজ তো তোদের ফার্স্ট নাইট হওয়ার কথা অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ। না, আমি ওর থেকে সময় চেয়েছি। আরও সময়? কি ভাই তুই, তোদের বিয়ের 2 মাস হলো, এখনও সময় নিচ্ছিস? বেচারা আলফি, মায়া হচ্ছে ওর জন্য। এই শীতের রাতেও বেচারা বউ থেকেও নেই, এত হট ওয়াইফ থাকতেও সিঙ্গেল কাটাতে হচ্ছে। পিয়ার ওই অসভ্য কথাতে নিজম বিরক্ত হচ্ছে। এসব ভাট না বকে কেন কল করেছিস সেটা বল। তোদের সিচুয়েশন জানতে, ইউনো, আমিও রেহাম তোদের সিচুয়েশন জানতে এক্সাইটেড ছিলাম, কিন্তু আমরা হতাশ। তুই কিনা এই রোমান্টিক স্নোফলের ওয়েদারে আলফিকে দূরে সরিয়ে রাখছিস। জেনেছিস না, এবার রাখ বলে নিজম কল কেটে দিল। তারপর লম্বা করে শ্বাস নিয়ে মোটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ল। সকালে ব্রেকফাস্ট টেবিলে বসে আলফি বলল, তোমার বড় আম্মুদের বলেছো? কি? এই যে তুমি আমার কাছে মানে জায়ানের কাছে আছো, ওনাদের আমার পরিচয় বলেছো? এখনো বলিনি, বলবো। এক কাজ করো, ওনাদের এখানেই ডেকে নাও। আমিও মম ড্যাডকে আসতে বলেছি। নেক্সট উইকে তো তোমার বার্থডে, একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে যাক, ওনারও সারপ্রাইজ পেয়ে যাবে। আচ্ছা, আমি এক্ষুনি কল করে বলছি। আলফি হালকা হেসে খেতে থাকে। নাস্তা শেষে নিজম নির্ঝরকে কল করলো। তারপর তার বার্থডের জন্য আসতে বলল। নির্ঝর প্রথমে জায়ান জেনে যাবে বলে না করলো। নিজমের জোড়াজড়িতে হার মেনে রাজি হয়ে বলল, দেখ, আব্বু তোকে পেলেই ওই জায়ানের কাছে তুলে দিতে চাইবে। ওফো ভাইয়া, রিল্যাক্স। আমি জায়ানকে ভয় পাই না। বড় আব্বু যা খুশি করুক, আমি তোদেরকে আমার বার্থডেতে চাই মানে চাই। তোর যেহেতু চিন্তা নেই তাহলে আর কি বলবো। ইদানিং এমনিতেও খেয়াল করেছি যে তুই জায়ানকে ভয় পাস না, এটা ভালো। আমি আব্বুকে রাজি করানোর চেষ্টা করব, কিন্তু তুই তো জানিস আব্বু তোর জন্মদিনে তোর জন্য সেই 4 বছর থেকে একটা চকলেটও আনে না, সেখানে এত দূর যাবে। হুট করে নিজমে মন খারাপ হয়ে গেল। ছোটবেলা থেকে বড় আব্বু তার প্রতি এই তিক্ত মনের পরিচয় সে জানে। আগে খুব কাঁদতো, এখন আর কাঁদে না, অভ্যাস হয়ে গেছে যে। নিজম বলল, বলে দেখ, যদি কোনো উদ্দেশ্যে হলেও রাজি হয়। নির্ঝর সায় দিল। মিসেস আয়শা তো নিজমের বার্থডেতে কানাডাতে ওর সাথে দেখা করতে যাবে শুনে মহা খুশি। এখন ওর জন্য কি কি নিবে রান্না করে নিবে সেসবের লিস্ট করতে লেগে পড়েছে। কতদিন পর নিজমকে দেখবেন তিনি। মিস্টার নয়ন রাজি হবে কি না তা নিয়ে নির্ঝর সন্ধিয়ান, কিন্তু নির্ঝরকে অবাক করে দিয়ে তিনিও রাজি হয়ে গেলেন। তিনি বললেন, চলো তবে, আমরাও কানাডাতে একটা কাজ আছে। নির্ঝর ভ্যাবাচাকা খেয়ে মাথা দুলিয়ে বাবার স্টাডি রুম থেকে বেরিয়ে এলো। কিন্তু এদিকে মিস্টার নয়নের রাজি হওয়ার আরেকটা কারণ, কানাডাতে জায়ানের কোম্পানির সাথে ডিলটা নিয়ে একটা মিটিং আছে। যেন কানাডাতে আর নিঝুমও, তাই জায়ানের কাছে নিজুমকে তুলে দিতেই চান তিনি। আলফিও নিজুমের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, যেটা ওর 20তম জন্মদিনের দিনই দিবে। আলফি কিংস্টনে এসেছে অ্যালেক্সের সাথে দেখা করতে, হাতে ফুলের বুকে। অ্যালেক্সের সাথে মা আলফিকে এখানে পছন্দ করছেন না। তিনি সেলের কেবিন থেকে বেরিয়ে যান। আলফির বাবা মিস্টার অ্যান্ডারসন নীরব হয়ে গেছেন। আলফি অ্যালেক্সের বেডের কাছে ফুলের বুফেটা রেখে বলল, হাউ ডু ইউ ফিল নাও? অ্যালেক্স আলফিকে দেখে হতবাক হয়ে চেয়ে আছে। অতঃপর আলফির কণ্ঠে শুনে উত্তেজিত হয়ে বলে, Get out from here, you bastard! Get out from this cabin!
মিস্টার অ্যাডারসন ছেলেকে শান্ত করার চেষ্টা করছেন। আলফিকে বলেন, আলফি, ক্যান ইউ প্লিজ ওয়েট ফর মি আউটসাইড? আলফি হালকা হাসলো, অতঃপর অ্যালেক্সের চোখের দিকে তীর্যক দৃষ্টিতে চেয়ে বলল, Sure, uncle. But I would like to give something to Alex. অ্যালেক্স বড় বড় শ্বাস নিতে নিতে আলফির দিকে চেয়ে বলে। আলফি পকেট থেকে অ্যালেক্সের ফোনটা বের করে ওর হাতে দেয়, তারপর বলে, Your iPhone. When you unlock it, you will find it new. অ্যালেক্স নিজের ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। সে পরশু থেকে নিজের ফোনটা খুঁজে চলেছে। প্যাটিসনকে বলেছে যে ওই রাতে নিঝুমের যে ভিডিও করেছিল যখন নিঝুম সেন্সলেস ছিল সেটা সে দিবে। ভিডিওটা দিয়ে আলফিকে ব্ল্যাকমেল করা যাবে। আলফি তো জানে না কী ধরনের ভিডিও অ্যালেক্সের কাছে আছে, কিন্তু অ্যালেক্স তার ফোনটাই পাচ্ছিল না। পুলিশকে বলার পর পুলিশ বলেছে ওরা কোনো ফোন পায়নি। আলফি ফোনটা দিয়ে চলে যাওয়ার আগে বলে, Wish you a very speedy recovery, my friend. তারপর মিস্টার অ্যান্ডারসনকে বিদায় জানিয়ে হসপিটাল থেকে চলে আসে। গাড়িতে বসে আলফি মুচকি হাসছে। সে সেদিনই অ্যালেক্সের ফোনটা নিয়ে নিয়েছিল। তারপর ফোনে সব ডেটা ডিলিট করে একদম ফ্ল্যাশ মেরে মেমোরি কার্ড সহ ডেস্ট্রয় করে দিয়েছে। অ্যালেক্সের বাবা অলরেডি ইউনিভার্সিটি অফ অটোয়া থেকে অ্যালেক্সকে সরিয়ে নিয়েছে। ছেলে সুস্থ হলে ছেলেকে এবার নিজের কাছেই কিংস্টনে রাখবেন। তিনি অ্যালেক্সের নামে যে মেয়ে ঘটিত অভিযোগও পেয়েছেন। আলফি তাই অ্যালেক্সকে নিয়ে নিশ্চিত। শারিয়ার গাড়িতে ড্রাইভ করতে করতে শুধায়, স্যার, মিস্টার প্যাটিসনে কি করবেন? আলফি সামান্য হাই তুলে চোখ বন্ধ করে বাঁকা হেসে বলে, বিজনেস ওয়ার্ল্ডে এক দুজন রাইভাল না থাকলে আসলে গেমটা জমে না। অ্যান্ড আই অ্যাম এনজয়িং দিস গেম। শারিয়ার মৃদু হেসে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। সকাল সকাল মিস্টার জুনায়েদ ও মিসেস আলিন আলফির বাড়িতে এসে হাজির। আজ সাপ্তাহিক ছুটির দিন। নিঝুম মিসেস আলিনকে দেখে ছুটিকে জড়িয়ে ধরে। I miss you, auntie. How are you? I miss you too, dear. মিস্টার জুনায়েদ নিজের হাতের দিকে ইশারা করে বলেন, তোমার আন্টি দেখো তোমার জন্য কত কিছু নিয়ে এসেছে। তিনি ব্যাগগুলো রাখলেন। নিঝুম ব্যাগ খুলে তাতে স্ট্রবেরি কেক, রাসবেরি ও ব্লুবেরি কেক, পেস্ট্রি এসব ভরা। নিঝুম একটা রাসবেরি কেকের পিস নিয়ে খেতে খেতে বলে, Auntie, it's too much yummy. মিসেস আর্লিন তৃপ্তি নিয়ে হাসলেন। মিস্টার নয়ন, মিসেস আয়েশা ও নিচর আজকে অটোয়াতে আসছে। মিস্টার জুনায়েদ ও নিঝুম গেছে এয়ারপোর্টে ওনাদের আনতে। কতক্ষণ আগে ফ্লাইট ল্যান্ড করেছে। ব্যাগপত্র রিসিভ করে ওনারা এসেছেন। নিঝুম প্রথমে তার বড় আম্মুকে দেখা মাত্রই ছুটে যায়। মিসেস আয়েশাও নিঝুমকে দেখে আপ্লুত হয়ে পড়েন। 2 মাসের বেশি সময় তিনি মেয়েকে দেখেছেন। কত শত কথার বলি সেখানেই খুলে বসেন। নিচর কতদিন পর বোনকে সরাসরি দেখে খুব খুশি, কিন্তু মিস্টার নয়নের মধ্যে কোনো হেলদোল নেই। তিনি নিঝুমের সাথে আসা ব্যক্তিকে হ্যালো বলে হাত মেলালেন শুধু। তারপর সবাই গাড়িতে উঠে বসে। নিঝুম তার বড় আম্মুকে নিয়ে বাড়িতে গিয়ে দেখে আলফি ও মিসেস আর্লিন একসময় মধ্যবয়সী মহিলার সাথে কথা বলছে। মিস্টার নয়ন তো আলফিকে দেখে হতবাক। তেমনি অবস্থা মিসেস আয়েশা ও নিচরের। নিচর নিঝুমের হাত ধরে বলে, তুই না বলেছিলি আলফির বাসায় থাকিস? হ্যাঁ, ওই তো আলফি। ও আলফি? এতদিনে তুই ওর সাথেই ছিলি? তুই জানিস ওর আসল পরিচয়? প্রথমে জানতাম না, পরে ও নিজেই সবটা ক্লিয়ার করেছে। আমি তো ওকে আলফি রূপেই প্রথম থেকে ভালোবাসতাম। মিসেস আয়েশা পাশ থেকে নিঝুম ও নিচরের কথা শুনলেন, কিন্তু মিস্টার নয়ন এখনও বুঝতে পারছেন না নিঝুম জায়ানের সাথে আছে। নিঝুম কি তা জানে? আলফি এগিয়ে এসে মিস্টার নয়নের দিকে হাত মিলিয়ে বলল, হ্যালো মিস্টার চৌধুরী, খুব সরি, ফাদার ইন ল। আলফির মুখ থেকে ফাদার ইন ল শুনে মিস্টার নয়ন নিঝুমের দিকে তাকালো, কিন্তু নিঝুমের মুখে অবাক হওয়ার রেশ মাত্র নেই। তিনি আলফির হাত ধরে একটু আড়ালে নিয়ে গিয়ে ফিসফিস করে শুধালেন, নিঝুম তোমার পরিচয় জানে? আমি তো আরও এসেছিলাম নিঝুমকে তোমার হাতে তুলে দিতে। তুমি ইমেল চেক করো, পরশু তোমাকে ইমেল করেছিলাম। পেয়েছি, আপনার ইচ্ছাও পূর্ণ হবে। কালকে ঝুমের বার্থডেতে আপনি ওকে আমার হাতে তুলে দেবেন। আগামীকাল আমাদের রিসেপশন। মিস্টার নয়ন যেন ঘোরের মধ্যে
নিজুম যার সাথে সংসার করতে চায় না বলে পালিয়ে এসেছে, তার সাথেই এতদিন এক বাড়িতেই থাকছে, আবার রিলেশনও। তিনি বলেন, নিজম তোমাকে মেনে নিয়েছে? ইয়েস। বলে চোখ টিপল আলফি। কিছুক্ষণের মধ্যে মিসেস আয়েশা ও মিসেস আর্লিনের মধ্যে বেশ ভাব হয়ে গেল। ওনারা দুজনে মিলে নিজুমের জন্য গাউন সিলেক্ট করছে। সামনে নিজুম গালে হাত দিয়ে বসা, নিজুমকে পছন্দ করতে বলে নিজুম যেটাই দেখছে সেটাতেই ওনারা খুদ বের করছেন। সত্যি বলতে নিজুম গাউনগুলোর মধ্যে একটাও পছন্দ করতে পারছে না। সবগুলোতেই ব্রাইডাল গাউনের মতো বেশ মোটা ফেব্রিক্সে, কিন্তু কাল তার জন্মদিনের জন্য ব্রাইডাল গাউন কেন পছন্দ করছে সেটাই বুঝতে পারছে না। তার কাছে যদিও সবগুলোই ভালো লাগছে, তাই মায়েরা যেটা শেষে সিলেক্ট করবে সেটাই পরবে। নিজুম যখন গালে হাত দিয়ে বসে বোর হচ্ছে, তখন আলফির নাম্বার থেকে তার ফোনে কল আসে। কল দেখে এসে আশেপাশে তাকায়, আলফি তো বাড়িতেই, তাহলে কল দিচ্ছে কেন? নিজুম কল রিসিভ করে উঠে গেল। এখনই ব্যাকইয়ার্ডে আসো। নিজুম দেখলো বাইরে স্নোফল হচ্ছে। সে বলে, বাইরে তো বেশ ঠান্ডা, তুমি বাইরে কেন গেলে? বিকজ নাও আই অ্যাম সো হট, কাম ফাস্টার। আলফির উত্তর শুনে নিজুমের কান গরম হয়ে গেল। সে পিছু ঘুরে তার মায়েদের দেখে নিয়ে গায়ে মোটা লেদারের কোটটা জড়ি বাইরে বের হলো। ডিসেম্বরে বরফে আচ্ছাদিত কানাডার গাছগুলোতে শুকনো ডাল ছাড়া কিছুই মনে হয় না। পাতাবিহীন গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, গাছের শাখা প্রশাখায় বরফ জমে থাকে। নিজুম হাতে হাত ঘষতে ঘষতে ব্যাক ইয়ার্ডে যায়। সেখানে জিঙ্কো ও ম্যাপল গাছগুলো সব পাতা ঝরে গেছে। সেখানে গিয়ে দেখে পুরো ব্যাক ইয়ার্ড ছোট ছোট ল্যান্টিন ও মরিচ বাতি দিয়ে আলোকসজ্জায় সজ্জিত। পাতাবিহীন গাছগুলোর শাখা প্রশাখায় মরিচ বাতি লাগানো। নিজুমের চোখমুখ খুশিতে ঝলমলিয়ে ওঠে। সে মুখে হাত দিয়ে পুরো জায়গাটা দেখছে। এত সুন্দর লাগছে পুরো জায়গাটা, কিন্তু আলফি কোথাও নেই। সে হেঁটে আরেকটু সামনে এগোলো, খুঁজলো আলফিকে। তখনই কানের কাছে তুড়ি বাজার শব্দে পেছনে ঘুরতে দেখে আলফি হাঁটু গেড়ে বসে আছে, হাতে একটি আংটির বক্স। আলফি বলছে, আজ এই তুষারের আচ্ছাদিত আলোক ঝলমলে সাঁঝের বেলায় আমি তোমাকে বলতে চাই ভালোবাসি ঝুম। উইল ইউ বি মাই সাইড ফর লাইফ টাইম? নিজুম মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আলফি তাকে এত সুন্দরভাবে প্রপোজ করছে। চোখে অশ্রু জল ভিড় জমালো। অশ্রুসিক্ত নয়নে হ্যাবোধক মাথা নাড়িয়ে হাত বাড়িয়ে দিল। আলফি ওর বাম হাতের অনামিকায় আংটি পরিয়ে হাতের উল্টো পিঠে গভীর চুম্বনে ঠোঁট ছুঁয়ে দিল। অন্যরকম শিহরণ বয়ে গেল নিজুমের মধ্যে। তখনই করতালের শব্দ ভেসে এলো। নিজুম সামনে তাকিয়ে দেখে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে, সবার মুখে তৃপ্তির হাসি। আলফি উঠে দাঁড়িয়ে নিজুমের হাত ধরে তাদেরকে উদ্দেশ্য করে বলল, বিয়েটা লুকোচুরির মধ্যে হলেও কালকে রিসেপশনটা আমি আমার ফ্যামিলি কলিগদের সাথে নিয়ে সেলিব্রেট করব। রিসেপশন? আলফি মুচকি এসে নিজুমের এক গালে হাত দিয়ে বলে, ইয়েস সুইট হার্ট, কালকে আমাদের রিসেপশন। তারপর সে নিজুমের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, তুমি তো বলেছিলে রিসেপশন পর্যন্ত টাইম চাও। এই রোমান্টিক ওয়েদারে বউ ছাড়া থাকা যায় না বুঝলে, তাই ভাবলাম দেরি কেন করব, কালকে রিসেপশন হোক, সাথে আমাদের ফার্স্ট নাইট। নিজুম লজ্জায় আলফি ধরে রাখা হাতে নখ বসিয়ে দেয়, তাও আলফি হাসছে। ঠিক রাত 12টা। পরিবারের সবাই একসাথে মিলে নিজুমের জন্মদিনের কেক কাটছে। সন্ধ্যার একটু পরেই আলফির ফুপা ফুপি ও টিনা এসে পৌঁছেছে। নিজুম কেক কেটে প্রথম পিস তার বড় আম্মুকে খাওয়ালো। তারপর আলফি এক একে সবাইকে কেক খাইয়ে গেল তার বড় অপুর কাছে। মিস্টার নয়ন সবার থেকে দূরে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে নিজুমের দিকে চেয়ে আছেন। নিজুম ওনার মুখের সামনে কেক ধরে বলল, বড় আব্বুকে তো আমি সেই ছোটবেলায় হারিয়েছি। তারপর আমার কাছে বাবা মানে তুমি আর মা মানে বড় আম্মু। ছোট থেকে তুমি আমার জন্য অনেক করেছো। আমাকে সহ্য করতে না পারলেও আমাকে কিন্তু রাস্তায় ফেলে দাওনি। জোর করে বিয়ে দিলেও আমার পছন্দের মানুষের সাথে অজান্তে বিয়ে দিয়েছো। আমার কোনো জিনিসের অভাব রাখোনি। একটাই কষ্ট ছিল আমার, যে তোমার থেকে বাবার আদরটা পাইনি। তাও আমার আজ দুঃখ নেই। বলতে বলতে নিজুমের চোখের কোণে অশ্রু ভিড় করল।
তেমনটা মিস্টার নয়নের ক্ষেত্রেও। নিঝুম আরও বলল, আমি আজ তোমার কাছে একটা শেষ আবদার করব, রাখবে প্লিজ? মিস্টার নয়ন ইশারায় সম্মতি দিলে নিঝুম অশ্রুসিক্ত নয়নে হালকা হেসে বলল, আমার রিসেপশনে আমি তোমারও বড় আম্মুর হাত ধরে হাঁটতে চাই। মিসেস আয়েশা অন্যায় চোখের কোণা মুছলেন। মিস্টার নয়ন মৌন সম্মতি দিয়ে একটু রুমের দিকে গেলেন। অতপর ফিরে এসে নিঝুমের হাতে একটা পেপার দিয়ে বলেন, এটা তোমার। এতদিন আমার কাছে আমানত ছিল। তোমার বাবা তোমার নামে বান্দরবনের রিসোর্টটা লিখে দিয়ে গিয়েছিল। তোমার 20 বছর বয়স হতেই তুমি এর সম্পূর্ণ মালিক হলে। এটা নিয়ে আমাকে এর ভার থেকে মুক্ত করো। নিঝুম নিতে চাইল না। মিসেস আয়েশা বললেন, তোর বাবা মৃত্যু শয্যায় আমাকেও তোর বড় আব্বুকে বলে গেছেন এটাই যেন তোকে দেওয়া হয়। ওনাদের শেষ স্মৃতি, তোর জন্মস্থান, তাই না করিস না। অতপর নিঝুম নিল। হুট করে সবাইকে অবাক করে দিয়ে নিঝুম মিস্টার নয়নকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেল। মিস্টার নয়নও এতক্ষণ যাবৎ আটকে রাখা অশ্রুকণাদের ছেড়ে দিলেন, আগলে নিলেন মেয়েকে। উপস্থিত সকলেই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছে। রাত গভীর হতে গভীরতর। টিনা ও মিসেস মুমতাহিনা মিলে নিঝুমকে মেহেদি পড়াচ্ছে। মিসেস আয়েশাও বসেছিলেন, কিন্তু এত লম্বা জার্নি করে আসাতে নিঝুম ওনাকে জোর করে ঘুমাতে পাঠিয়েছে। টিনা যদিও সুন্দর ডিজাইন করতে পারছে না, তাও কোনো মতে পড়াচ্ছে। মিসেস মুমতাহিনাও নিঝুমের এক হাতে পৃষ্ঠে মেহেদি পরিয়ে দিয়ে চলে গেছেন। অতঃপর রাত 3টার দিকে টিনা ও নিঝুম সোফা থেকে এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আলফি নিচে নেমে এলো, হাতে 2টা ব্ল্যাঙ্কেট টিনা ও নিঝুমের গায়ে জড়িয়ে দিল। যদিও রুম হিটারের কারণে শীত ভাবটা নেই। আলফি নিঝুমের সামনে হাঁটু গেড়ে বসে অপলক ঘুমন্ত নিঝুমকে দেখছে। নিঝুম মেহেদির জন্য বেকাতে শুয়ে ঘুমিয়েছে। আলফি ওকে সোজা করে শুইয়ে দেয়। তারপর কপালে নিজের ওষ্ঠ ঠোঁটের স্পর্শ দিয়ে পাশে সিঙ্গেল সোফায় বসে থাকে। ভোরের উজ্জ্বল আলো ফুটতেই নিঝুমের ঘুম ভেঙে যায়। মোটা কাজে ভেদ করে ভোরের শুভ্রতার অন্ধকার দূর হয়েছে। নিঝুমের ঘুম ভেঙেছে। হাতের মেহেদি শুকিয়ে টান টান অবস্থা। নিঝুম উঠে বসে, তারপর দেখে তার পাশে সিঙ্গেল সোফায় আলফি বসে বসে ঘুমাচ্ছে। অপর পাশের সোফায় টিনাও ঘুমাচ্ছে। নিঝুম নিঃশব্দে উঠে দাঁড়ালো। আলফির সোফার কাছে গিয়ে কয়েক সেকেন্ড মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে আলতো হাতে ওর এলোমেলো কপালের উপর আসা চুলগুলো সরাতে চাইল, কিন্তু অবাধ্য চুলগুলো আবারও কপালে এসে ভিড় করছে। নিঃশব্দে হাসলো নিঝুম। তারপর পা টিপে টিপে কিচেনে গিয়ে সিঙ্কে শুকনো মেহেদিগুলো ছেড়ে ফেল। মেহেদির রং হাতের তালুর পৃষ্ঠে বেশ সুন্দর লাল হলো, পিঠের পৃষ্ঠে তেমন রং হয়নি। সে শুনেছে পানিতে লবঙ্গ ফুটিয়ে এর ভাপ নিলে মেহেদির রং গাঢ় হয়। তাই ভাবলো চা বানাবে আর তাতে লবঙ্গ দিবে। যেই ভাবা সেই কাজ। চা বানাতে লেগে পড়লো। প্রথমে পানিতে লবঙ্গ ফুটিয়ে হাতে ভাপ নিল। তারপর ফ্রিজ থেকে মিল্ক বের করে ফুটন্ত লবঙ্গের পানিতে পুরোটাই ঢেলে দিল। যেহেতু সবার জন্য বানাবে, এখন গুঁড়ো দুধ খুঁজছে। পা উঁচু করে কিচেন ক্যাবিনেটে খুঁজছে। তখনই কোমরে পুরশালী হাতের স্পর্শ অনুভব করে। অতঃপর কাঁধেও থুতনির স্পর্শ। শরীরে দারুণ শিহরণ বয়। নিঝুম বুঝে যায় আলফি। আলফি ঘুমু ঘুমু স্বরে বলে, Sweetheart, what are you doing? সবার জন্য চা বানাচ্ছি। আমারটায় সুগার আর সুগার ফ্রি দিও না, জাস্ট 1 টিস্পুন হানি। বলতে বলতে আলফি নিঝুমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর কাঁধে হালকা করে নাক ঘষে। নিঝুম কেঁপে ওঠে। কাপা লাজুক স্বরে বলে, কি করছো? বাড়িতে কিন্তু সবাই আছে। They are sleeping, so don't disturb me. আলফি আরও ঘনিষ্ঠ হতে চাইল। হুট করে সসপ্যানে চায়ের জন্য বসানো দুধ উতলে উঠে পড়ে যেতে ধরে নিঝুম দ্রুত নিজেকে ছাড় নিয়ে চুলা বন্ধ করে। তারপর কোমরে হাত গুজে বলে, দেখলে তোমার জন্য দুধ উতলে পড়ে যাচ্ছিল, যাও তো গিয়ে ফ্রেশ হয়ে আসো। আলফিকে এক প্রকার ঠেলেই সেখান থেকে পাঠায়। যাওয়ার আগে আলফি নিঝুমের গালে টুপ করে ঠোঁট ছুঁয়ে যায়। লজ্জাবতী লতা নেই নিঝুম মাথা নুয়ে আবার চা বানানোতে মনোযোগ দেয়। সাদা ফুল নেক ও ফুল স্লিভসের প্রিন্সেস গাউন পরেছে নিঝুম। চুলগুলো কালি করে ছেড়ে দেওয়া। মাথায় ডায়মন্ডের খুব সুন্দর একটা ক্রাউন পরেছে। কানে ডায়মন্ড ইয়ারিং ও হাতে একটা করে ডায়মন্ড চুড়ি। নিঝুম তৈরি, টিনা তৈরি করেছে ওকে।
মিসেস আয়েশা নিজমের সাজ হয়েছে কিনা দেখতে এসে মেয়েকে অপলক নয়ন ভরে দেখলেন। তার প্রিন্সেসকে আজ সত্যি প্রিন্সেস লাগছে। তিনি মাশাআল্লাহ বলেন কয়েকবার। টিনা বলল, বলো আন্টি, কেমন সাজিয়েছি? অনেক সুন্দর। আমার প্রিন্সেসকে সত্যি প্রিন্সেস লাগছে। তাহলে তো আমাদের প্রিন্স চার্মিং এর আর রক্ষে নেই, বেচারা আজ বেহুশ না হয়ে যায়। টিনার সাথে মিসেস আয়েশাও হাসলেন। নিঝুম লাজুক হেসে হাত দিয়ে মুখ ঢেকে ফেল। তখন দরজায় নক পড়ল। টিনা দরজা খুলে দেখে নির্ঝর। কি চাই? কি চাই মানে? গেস্টরা গার্ডেনে এসে পড়েছে, আর কতক্ষণ? ওর সাজ হয়ে গেছে, নিয়ে আসছি। বলে টিনা নির্ঝরের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। নির্ঝর ভ্যাবাচাকে খেয়ে কয়েক সেকেন্ড বোকার মতো বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। তারপর বিরক্তি দিতে কিরমির করতে করতে চলে যায়। মিস্টার নয়ন এসে দাঁড়িয়েছেন নিঝুমের রুমের দরজার সামনে। নিঝুম তার কাছে আবদার করেছে আজ সে যেন নিঝুমকে নিয়ে হেঁটে আলপির হাতে তুলে দেয়। তিনি দরজায় নক করলেন। এবারও টিনা নির্ঝর মনে করে বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে মিস্টার নয়ন। তারপর অপ্রস্তুত হয়ে মোলায়েম স্বরে ভেতরে আসতে বলে। মিস্টার নয়ন বলেন, সময় হয়ে গেছে, নিজম কই? তখনই নিঝুম এগিয়ে আসে। মিস্টার নয়ন নিঝুমকে দেখে আড়ালে চোখের কোণে জমা জলটুকু মুছিয়ে নিয়ে নিজের কোনোই বাড়িয়ে দেয়। নিঝুমও আপ্লুত হয়ে কোনো মতে নিজের আবেগী ভাব লুকিয়ে মিস্টার নয়নের হাত ধরে। আলফির বাড়ির গার্ডেনেই খোলা আকাশের নিচে সাজানো হয়েছে স্টেজ। শুভ্র গোলাপে সজ্জিত স্টেজ থেকে রেড কার্পেট বিছানো, গেস্টের জন্য দুধারে টেবিল চেয়ার। সকালেই পুরো জায়গাটা বরফে আচ্ছাদিত ছিল। অতঃপর বরফ সরিয়ে জায়গাটাকে ঠিক করা হয়েছে। পাতা ঝরা গাছে গাছে আর্টিফিশিয়াল ম্যাপল লিফ লাগানো। দুপুর শেষে বিকালের সোনা মিষ্টি রোদে ঝলমল করছে। দেখে মনে হচ্ছে শরৎকালের কোনো মিষ্টি বিকেল। মিস্টার নয়ন ও মিসেস আয়েশার হাত ধরে নিঝুম রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে আসছে। ব্যাকগ্রাউন্ডে ভায়োলিনের সুর। আলফি স্টেজে শুভ্র স্যুট পরনে দাঁড়ানো সে কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষায়, যখন মিস্টার নয়ন নিঝুমকে তার হাতে তুলে দিবেন। অতঃপর সেই মুহূর্ত। আলফি অপলক নিঝুমের আগমনের দিকে চেয়ে আছে। মিস্টার নয়ন নিঝুমের হাত আলফির হাতে তুলে দিলেন। গেস্টের মাঝে করতালি জোয়ার উঠল। আলফি নিঝুমের হাত শক্ত করে ধরে মাইক হাতে সকলকে উদ্দেশ্য করে বলল, Hello everyone. Today is our special day, our wedding reception. Thank you all guys for coming and celebrating with us. Now I wanted to introduce you to my beautiful wife Nijhum Chaudhuri, my sweetheart and love of my life. I want to spend the rest of my life with her. তারপর রেড ওয়াইনের গ্লাস নিয়ে সকলের উদ্দেশ্যে চেয়ার্স করে পান করলো। গেস্টরাও তাই করলো। তারপর আলফি নিঝুমের কানে কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, You're looking damn beautiful and stunning. বলে আলফি নিঝুমের হাতের উল্টো পিঠে নিজের ওষ্ঠ স্পর্শ করলো। তৎপর লজ্জায় রক্তিম হলো নিঝুমের মুখোপয়। নত মস্তকে লাজুক হেসে আলফির বাহু শক্ত করে ধরল। তারপর আলফির মতোই বলল, And you looking like a Prince Charming from my fairy tale. অতঃপর দুজন দুজনার চোখের দিকে অন্তহীন অপলক মুগ্ধ নয়নে চেয়ে রইল। পরিশিষ্ট 10 বছর পর। এত বছরেও সবার মধ্যে ভালোবাসা একই রকম বহাল। মিস্টার নয়ন ও মিসেস আয়েশা একবারের জন্য কানাডায় টরন্টোতে চলে এসেছেন। মিস্টার জুনায়েদ ও মিসেস আলিন আগের মতোই নিউ ইয়র্ক ও অটোয়া ব্যালেন্স করে থাকেন। নিঝুম আলফি ও তাই। তবে এত বছরে কিছু সম্পর্কের সমীকরণ বদলেছে। নিঝুমের সাথে টিনার বিয়ে হয়েছে। টিনা এখন নিঝুমের ননদ থেকে ভাবিও। আগস্টের এক সুন্দর সন্ধ্যা, নিঝুমের জীবনে বিশেষ একটা দিন। নিউ ইয়র্কে বাৎসরিক বিজ্ঞানের নতুন উদ্ভাবনের অনুষ্ঠান। বিশাল সেমিনার রুমে বিজ্ঞান মনস্ক মানুষদের মাঝে বসে আছে নিঝুম। পাশে তার পুরো পরিবার। কিন্তু নিঝুম বারবার পেছনের দরজার দিকে তাকিয়ে কারোর অধীর অপেক্ষা করছে। নিঝুমের এই অস্থিরতা দেখে মিসেস আর্লিন মুচকি হাসলেন, বলেন, আলফি চলে আসবে।
এখনো কেন আসছে না আন্টি? ও বলেছিল ফাংশন শুরুর আগেই চলে আসবে, কিন্তু ফাংশন শুরু হয়েছে অনেকক্ষণ। রিল্যাক্স, তুমি এত টেনশন করো না, চলে আসবে। একটা বাচ্চা ছেলে নিঝুমের হাত ধরে বলল, Yes, Mama. Relax. That will be soon here. Now hold my hand. নিজের 4.5 বছর বয়সী ছেলে আরানের কথা শুনে মুচকি হাসলো নিঝুম। ছেলেটা একদম তার বাবার মতো হয়েছে। তখনই স্টেজে পুরস্কার দিতে একজনকে ডাকা হলো, যাকে দেখে নিঝুম সহ সবাই অবাক হয়নি কেবল নির্ঝর, টিনা ও আরান। স্টেজে আলফি এসে মাইক নিয়ে পুরস্কার প্রাপ্তের নাম ঘোষণা করলো। সবাই করতালিতে মুখরিত। মিসেস আয়েশা খুশিতে আবেগী হয়ে নিঝুমের কপালে চুমু আঁকলেন। মিসেস আর্লিনও তাই করলেন। মিস্টার নয়ন ও মিস্টার জুনাইদ ওর মাথায় হাত বুলিয়ে স্টেজে যেতে ইশারা করলেন। নিঝুম স্টেজের দিকে ফের তাকালো। তার ভালোবাসার মানুষটার মুখে অফুরন্ত গর্বের হাসি। নিঝুম নিজের ছেলের হাত ধরে স্টেজের দিকে অগ্রসর হলো। স্টেজে ওঠার প্রথম ধাপে পা রাখতে আলফি এগিয়ে গিয়ে হালকা ঝুঁকে নিজের হাত বাড়িয়ে দিল। তৎক্ষণাৎ সেমিনারি রুমে আবারও করতালির জোয়ার। নিঝুম লজ্জাবতী লতা নেই মাথা নুয়ে আলফির হাতে হাত রেখে স্টেজে উঠল। অতঃপর আলফির হাত থেকেই পুরস্কার গ্রহণ করলো। সবার উদ্দেশ্যে নিঝুম বলল, All of my achievements and success are dedicated to my Almighty Allah. A very special thanks to my husband and all of my family members. They have been very supportive towards me over the years. I am extremely fortunate to have them as my family. Also thanks to the host for fulfilling one of my first dreams. Receiving these rewards from my husband hand. Thank you. উপস্থিত সকলের উষ্ণ অভ্যর্থনার পর নিঝুম তার স্বামী ও সন্তানকে নিয়ে স্টেজ থেকে নেমে আসে। অনুষ্ঠান শেষে নিঝুম, আলফি ও আরান রাতের শহর ঘুরতে বের হয়। রাত বাড়তে বাড়তে আরান ঘুমিয়ে গেছে। আলফি গাড়ি ব্রুকলিন ব্রিজে থামালো। ব্রিজটি ম্যানহাটন এবং ব্রুকলিন বরোর মধ্যবর্তী ইস্ট নদীর উপর অবস্থিত। আলোক ঝলমলে বৃষ্টির রাতের বেলা বেশ আকর্ষণীয়। আরানকে ঘুমন্ত অবস্থায় গাড়িতে রেখে ওরা বের হয়। নদীর উপর বয়ে যাওয়া হালকা শীতল বাতাস। নিঝুম রেলিংয়ের কাছে দাঁড়ায়। বাতাসে ওর চুলগুলো উঠছে। উন্মুক্ত তারকা খচিত আকাশের দিকে দৃষ্টি রাখে। আলফি পেছন থেকে ওকে ঘিরে দাঁড়িয়ে রেলিংয়ে হাত রাখে। নিঝুম প্রশান্তির চিত্রে হাসে। পরক্ষণেই মিলান হেসে বলে, জানো, আজ আমার খুব আব্বু আম্মুকে মনে পড়ছে। সবাই আমার পাশে, আমি খুব খুশিও, কিন্তু আমি তাও তোমাদেরকে মিস করছি। আলফি ওকে আরো আগলে নিল। রেলিং থেকে হাত সরিয়ে জড়িয়ে ধরল নিজের বুকের সাথে। বলল, ওনারাও আজ খুব খুশি, কারণ তুমি খুশি। তুমি মন খারাপ করলে ওনারাও মন খারাপ করবে। সামনের মাসে আমাদের ম্যারেজ ডে। 11 বছর হচ্ছে, ভাবা যায়? নিঝুমের কথাই আলফি ভাবুক হলো। অতঃপর বলল, 11 বছর? আমার তো মনে হচ্ছে 4-5 বছর হবে। ছেলের বয়সই 4 বছরের বেশি, আর সে আসছে বিয়ের 4 বছর হয়েছে বলতে। বুঝি তো, বিয়ের 11 বছর বললে তো লোকে তোমাকে বুড়ো বলবে, তাই না? হাসলো আলফি। রম্যস্বরে জবাব দিল, আমি বুড়ো হলে তুমিও বুড়ি। নিঝুম ঘুরে আলফির দিকে ছোট ছোট চোখ করে তাকে বিরোধ করলো। মোটেও না, আমার সবে 30 চলে, তুমি তো 40 বছরের বুড়ো। দেখে তাই মনে হয়? দেখে মনে হয় না বলেই তো আমি জনে জনে বলে বেড়াবো এই লোকের বয়স 40। সে প্রায় 11 বছর যাবৎ ম্যারিড। তার একটা সুন্দরী বউ আছে, সাথে কিউট দুষ্টু ছেলেও আছে। বলেই মুখ বাঁকিয়ে ঘুরে দাঁড়ালো নিঝুম। আলফি শব্দ করে হাসলো। তারপর নিঝুমকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আর ইউ জেলাস? ইয়েস আই এম। হোস্ট মেয়েটা তোমার দিকে কিভাবে তাকাচ্ছিল, আরো কতগুলো মেয়ে তোমাকে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছিল। আলফি মুচকি হেসে নিজের অভিমানী প্রিয়তমার থুতনিতে হাত রেখে মুগ্ধ কণ্ঠে বলল, হাজারো রমণী আমাকে চাইলেও আমি কিন্তু শুধু তোমাকে চাই, শুধু তোমাকেই ভালোবাসি।
এই প্রকৃতি, এই রাত, এই ঝলমলে আলো ছায়াও জানে আমি কতটা তোমাতে আসক্ত। তোমার প্রণয়ের আসক্তি ওয়াইনের থেকেও তীব্র, সুইট হার্ট। আই লাভ ইউ মোর দ্যান 1,000,000,000 টাইমস। প্রশস্ত হাসল নিঝুম। আলফির বুকে মাথা রেখে প্রতি উত্তরে বলল, আই লাভ ইউ টু মিস্টার হাজব্যান্ড। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজের এই ঝলমলে রাত্রির আলো ছায়াতে প্রিয়তম ও প্রিয়তমা নিজেদের উষ্ণ ঠোঁটের মিলনে ভালোবাসি সিক্ত হচ্ছে। মৃদুমন্দ বাতাসে অন্তহীন প্রণয়ের সুবাস বইছে।